মা, জলদি নাস্তা দাও, আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। নতুন এমডি জয়েন করেছে, আর কালকে রোহান স্যার বলেছে নতুন এমডি নাকি অনেক রাগী। তুই টেবিলে বস, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা। টেবিলে বসতে বসতেই আম্মু আমার জন্য নাস্তা নিয়ে টেবিলে হাজির হয়ে গেল। আম্মু আমার প্লেটে পরোটা আর ডিম দিয়ে বলল, এনে ধর, সব খেয়ে যাবি কিন্তু। প্রতিদিন তো অর্ধেক খেয়েই চলে যাস। মা, আজকে তো আরও তাড়াতাড়ি যেতে হবে। নতুন এমডি আসবে, আর আমি তার বিয়ে। আমি তাড়াতাড়ি না গেলে কি করে হবে? তাই বলে কি না খেয়ে যেতে হবে নাকি? আর দিন দিন নিজের চেহারা আর শরীরের যা অবস্থা বানাচ্ছিস, কিছুদিন পর তো তোকে চোখেও দেখা যাবে না। আহা মা, আমি স্লিম না থাকলে কাজ করব কিভাবে? আর মোটা হয়ে গেলে তো ছেলেরা আমার দিকে তাকাবেও না। আর আমার দিকে না তাকালে তো ছেলেরা ক্রাশও খাবে না। তখন আমার কি হবে? হয়েছে, আর ঢং করতে হবে না। এইবার তাড়াতাড়ি খেয়ে নে তো, না হলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি আসি। আর আম্মু, তুমিও কিন্তু মনে করে খেয়ে নিও। আচ্ছা, আর সাবধানে যাস কিন্তু। আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে রিক্সায় উঠে পড়লাম। ওই মামা, একটু তাড়াতাড়ি চালাও তো। আফা, আমি তো যাইতাম না। মামা প্লিজ, একটু আমার অফিসে দিয়ে আসো না। আমার দেরি হয়ে যাচ্ছে, আর আজকে আমার অফিসে নতুন এমডি স্যার আসবে। দেরি করে গেলে আমার চাকরি শেষ। মামা, এই পুরা দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ এখন আমার চাকরিটা বাঁচাতে পারবে না। আফা, আমি যামু, কিন্তু ভাড়া বেশি দিতে হবে। আচ্ছা, আপনি যাইবেন কই? মামা, তুমি এইখানে তাড়াতাড়ি চলো। আচ্ছা। অনেক কষ্ট করে রিক্সাওয়ালা মামাকে যেতে রাজি করালাম। আপনারা তো সব দেখলেনই। আপনাদের তো আমার পরিচয় বলতেই ভুলে গেছি। আমি তানহা আহমেদ। দেখতে অনেক কিউট আর গুলুমুলু, আর সবাই আমাকে শান্ত স্বভাবের মেয়েই বলে। বুঝেছেন? নিজের প্রশংসা নিজেই করছি, না হলে আপনারা বুঝবেন না আমি কেমন। আমাদের ছোট একটা পরিবার, সেখানে আমি আর মা থাকি। আমার বাবা আমাদের সাথে থাকেন না। আমার যখন 4 বছর বয়স, তখন আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর সেই তখন থেকে অনেক কষ্টে আম্মু একা আমাকে বড় করেছে। কিন্তু আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি আম্মু। অনেক বিলাসবহুলভাবেই আমাকে বড় করেছে, কারণ বাবা মরে যাওয়ার আগে যথেষ্ট সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছিল। আমি অনার্স পড়ছি এবং পাশাপাশি একটি চাকরিও করি আম্মুকে হেল্প করার জন্য। হঠাৎ কোথা থেকে জানি একটা প্রাইভেট কার এসে আমার রিকশায় ধাক্কা মারলো। আমি ধাক্কা সামলাতে না পেরে রিকশা থেকে পড়ে গেলাম। রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে আমি হয়তো অনেক ব্যথা পাই। আমি রাস্তা থেকে উঠে দাঁড়িয়ে দেখি কিউট একটা ছেলে গাড়ি থেকে বের হলো। ছেলেটা আমার সামনে আসতেই আমি ঠাস করে ছেলেটার গালে একটা চড় মেরে দিয়ে, ওই বদমাশ ছেলে, রাস্তা কি তোর বাপের নাকি রে? গাড়ি আছে দেখে কি যেমন খুশি তেমন চালাবি? ইচ্ছা করতেছে তোরে মাইরা ফেলি। হাউ ডিয়ার ইউ! তোমার তো সাহস কম না। তুমি কাকে চর দিয়েছো জানো? ওই, এত বড় বড় কথা তোর মুখ দিয়ে বের হচ্ছে কি করে রে, বেটা বজ্জাত! গাড়ি চালানোর সময় তোর চোখ কোথায় থাকে? এই ব্যক্তি তো বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এই হাত দিয়ে আমাকে চর দিয়েছো না? কথাটা বলেই ছেলেটা আমার হাত চেপে ধরলো, কিন্তু আমি এত রেগেছিলাম যে ছেলেটির হাতে জোরে কামড় বসিয়ে দিলাম। ওই, তুমি আমার হাতে কামড় দিলে কেন? এই ছেলে, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? যাই হোক, তোর সাথে আজাইরা কথা বলার সময় নাই। এমনি অফিসের অনেক দেরি হয়ে গেছে বলেই আমি ছেলেটির সামনে থেকে চলে আসলাম। এসে রিক্সাওয়ালা মামাকে মাটি থেকে তুলে জিজ্ঞেস করলাম, মামা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, আমি ঠিক আছি। ঠিক আছে, তাহলে চলেন। হুম। তানহা রিকশা উঠে চলে গেল। ছেলেটি রেগে লাল হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি তো ইচ্ছে করছে তানহাকে মাথার উপরে তুলে একটা আছাড় মারতে। ছেলেটি মনে মনে ভাবছে, আজকে পর্যন্ত এইভাবে আমার সাথে কেউ কোনোদিন কথা বলার সাহস পায়নি। আর এই মেয়েটা আমাকে চর দিয়েছে। মেয়েটাকে শুধু একবার পেয়ে নেই, তখন দেখাবো এই নিহান চৌধুরীর গায়ে হাত তোলার শাস্তি কি। যাই হোক, মেয়েটি কিন্তু অনেক কিউট আর সুইট। এইসব ভেবে নিহানও গাড়িতে উঠে চলে গেল। উফ, এই বজ্জাত ছেলেটার জন্য অফিসে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে। আজকে নতুন এমডি স্যার আসলো, আর আমি তার বিয়ে হয়ে প্রথম দিনেই লেট। এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম। অফিসে ঢুকে দেখি সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে নতুন এমডি স্যারকে স্বাগতম জানানোর জন্য। অফিসে ঢুকে আমি, শুভ সকাল সবাইকে। আরে তানহা, তুমি এত লেট কেন?
এমডি ম্যাম তো এক্ষুনি চলে আসবে। আর বলো না, একটা বেয়াদব বজ্জাত ছেলের জন্য এসব হয়েছে। রিক্সা দিয়ে আমি কত সুন্দর আসছিলাম, একটা ছেলে কোথা থেকে জানি গাড়ি নিয়ে এসে আমার রিক্সায় লাগিয়ে দিচ্ছে। কি বলো, তুমি ব্যথা পেয়েছো? না, এত বেশি না, তবে হালকা ব্যথা পেয়েছি হাতে। যদি ওই বজ্জাতটাকে আবার আমার সামনে পাই তাহলে ওকে আমি বুঝাবো তানহা কি জিনিস। যা করার করো, কিন্তু এখন এই নাও ফুলের তোড়া। স্যার হয়তো এক্ষুনি এসে পড়বে। আমি কাব্যের হাত থেকে ফুলের তোড়া নিয়ে আবার কাব্যকে বললাম, আচ্ছা স্যারের নাম কি কাব্য? কি, তুমি এখনো স্যারের নামই জানো না? এত অবাক হয়ে বলার কি আছে, যদি জানতাম তাহলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম? স্যারের নাম নিহান চৌধুরী, ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে এসেছে। শুনেছি স্যার নাকি অনেক কিউট আর স্মার্ট, কিন্তু সমস্যাটা হলো উনি নাকি অনেক রাগী। যদি বেশি রাগী হয় তাহলে তো তুমি শেষ। কেন? আমি শেষ কেন? কারণ স্যার তো তোমাকে জ্বালিয়ে শেষ করে দেবে। জানো, আমার এইসব ভেবেই তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে। হয়েছে তোমার, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। স্যারকে তো আমি জ্বালিয়ে শেষ করে দেব। স্যার তো জানে না এই তানহা কি জিনিস। এই দেখো স্যার চলে এসেছে, চলো আমরা ওইদিকে যাই। চলো। সবাই নতুন এমডি স্যারকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। আমি স্যারের সামনে এসে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাতে যাব, তার আগে আমি স্যারের চেহারা দেখে বড়সড় শক খেলাম। স্যারকে দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তারপরেও মনের ভেতরে অনেক সাহস জোগাড় করে স্যারকে বললাম, ওয়েলকাম স্যার। স্যার কোনো কথা না বলে আমার হাত থেকে ফুলের তোড়াটা নিল। একে একে সবার হাত থেকে ফুলের তোড়া নিয়ে যাবার সময় আমাকে বলে গেল, এই যে মিস, আপনি একটু আমার কেবিনে আসুন। বলেই স্যার চলে গেল। আর আমি দাঁড়িয়ে ভয়ে কাঁপছি আর ভাবছি, হায় আল্লাহ, এখন আমার কি হবে? ওই বেয়াদব ছেলেটাই দেখি স্যার হয়ে গেল। এখন তো আমার উপর ওই থাপ্পড় দেওয়ার প্রতিশোধ নিবেই। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আমি আসতে পারি স্যার? ইয়েস, কাম, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আপনার নামটা যেন কি, আর কতদিন ধরে এখানে চাকরি করছেন? আমি অনেক কষ্ট করেও কথা বলতে পারছি না, কারণ ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আজকে সকালের কথাটা মনে পড়লেই আমি ভয়ে শিউরে উঠছি। কি হয়েছে, নাম বলছেন না কেন? আর আপনি তো বোবা না, অনেক সুন্দর সুন্দর কথা বের হয়েছে আপনার মুখ দিয়ে, আমি কিছুক্ষণ আগে শুনেছি। আসলে আমার হয়েছে কি, তান্হা আর কিছু বলতে পারল না। বলার আগে তান্হা জ্ঞান হারিয়ে ফেলল। নিহান বসা থেকে উঠে চেক করে দেখলো হঠাৎ করে কি হয়েছে মেয়েটার। নিহান আর কোনো উপায় না পেয়ে ম্যানেজারকে ফোন করলো। হ্যালো স্যার, বলেন। একটু আমার চেম্বারে আসুন। জি স্যার, আমি এক্ষুনি আসছি। ম্যানেজার নিহানের রুমে ঢোকার সাথে সাথে নিহান ম্যানেজারকে বলল, ম্যানেজার, আপনার চেনা পরিচিত কোনো ডক্টর থাকলে একটু আসতে বলেন তো। ওকে স্যার, আমি বলছি। নিহান তানহানকে কোলে তুলে নিয়ে সোফায় শুয়ে দিল। নিহান রুহি আর নিহা ডাক দিলে তান্নার মাথায় পানি ঢালার জন্য। রুহি আর নিহা তান্নার কলিগ। সবাই খুব চিন্তা করছে হঠাৎ করে কি হয়ে গেল যে তান্না একদম অজ্ঞান হয়ে গেল। একটু পরে ডাক্তার চলে আসলো। ডাক্তার নিহানের কেবিনে ঢোকার পরেই নিহান বলল, ডক্টর, একটু দেখেন তো কি হয়েছে, হঠাৎ করে আমার জ্ঞান হারালো কেন মেয়েটা? জি, আমি এক্ষুনি দেখছি। বলেই ডক্টর তান্নাকে চেক করা শুরু করে দিল। ডাক্তার তান্নাকে দেখে একটু পরে বলল, এই মেয়েটা তো কোনো কারণে অনেক ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার জন্যই উনি অজ্ঞান হয়েছে। এত চিন্তার কিছু নেই, মেয়েটা সম্পূর্ণ সুস্থ আছে। ও আচ্ছা ডক্টর, তাহলে জ্ঞান ফিরবে কখন মেয়েটার? কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর জ্ঞান ফিরলে ওকে একটু রেস্ট নিতে বলবেন, তাহলে উনি একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি আসি। জি, এখন আপনি আসতে পারেন। আর ধন্যবাদ আপনাকে। ম্যানেজার সাহেব, ডাক্তারকে বাইরে এগিয়ে দিয়ে আসুন। আচ্ছা স্যার। কথাটা বলেই ডাক্তারকে নিয়ে ম্যানেজার বাইরে এগিয়ে দিয়ে আসতে চলে গেল। আর ম্যানেজার বের হয়ে যাওয়ার পরেই সবাই নিহানের কেবিন থেকে বের হয়ে গেল। তান্না সোফায় অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর নিহান বসে বসে ভাবছে, আমি তো মেয়েটাকে কিছু করিনি, তাহলে মেয়েটা ভয় পেল কেন? আচ্ছা, মেয়েটা কি তখনকার ঘটনা মনে পড়ে এত ভয় পেল? মেয়েটাকে তো অজ্ঞান অবস্থায় একদম পরীর মতো লাগছে। যদি সারা জীবন এই অবস্থায় মেয়েটাকে দেখতে পারতাম। নিহান এসব ভাবছিল, এর মধ্যে তান্না জ্ঞান ফিরল।
তান্না চোখ খুলে দেখে নিহান চেহারে বসে এক নজরে ওর দিকে তাকিয়ে আছে। তান্না যে জ্ঞান ফিরেছে সেদিকে নিহানের কোনো খেয়ালই নেই। হঠাৎ পেছন থেকে রুহি এসে বলল, কি রে তানহা, তোর জ্ঞান ফিরল কখন? আর এখন কেমন লাগছে তোর? ভালো লাগছে। আচ্ছা, আমার কি হয়েছিল? আপনি অতিরিক্ত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর আপনাকে এসে ডাক্তার দেখে যায় আর বলে গেছে আপনাকে রেস্ট নিতে। আপনি এখন শুয়ে থাকেন, একদম উঠবেন না। আর আপনার এখন কেমন লাগছে? জি, এখন আমি বেটার ফিল করছি। আর আমার অনেক কাজ পেন্ডিং হয়ে আছে, সো আমাকে যেতে হবে স্যার। ও ঠিক আছে, তাহলে আপনি গিয়ে এখন কাজে মন দেন আর আমিও কাজ করি। আচ্ছা স্যার। ওই রুহি, চল। চল। কথাটা বলেই আমি রুহিকে নিয়ে আমার ডেস্কে চলে যাচ্ছিলাম, তখন আবার পেছন থেকে ডাক দিল বজ্জারটা। মিস তানহা, যদি আপনার বেশি খারাপ লাগে বা কোনো সমস্যা থাকে তাহলে আপনি বাসায় চলে যেতে পারেন। জি না স্যার, আমি একদম ঠিক আছি, আর আমি ঠিকমতো কাজও করতে পারবো। আচ্ছা, তাহলে যান। নিহান স্যারের কথা শুনেই আমি আর রুহি স্যারের কেবিন থেকে বের হয়ে আমার ডেস্কে চলে এলাম। আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি, এই বজ্জাত ছেলেটা আমাদের নতুন এমডি হতে গেল কেন? আমি তোকে দেখেই ভয় পেয়ে গেছি। আল্লাহই জানে সকালের কাহিনীর জন্য আমাকে কী শাস্তি দেবে। প্রতিশোধ তো নেবে, এইটা আমি 100% শিওর। এত কিউট একটা ছেলের এত রাগ আর জিদ, ভাবা যায় এগুলা? আমি বিড়বিড় করে কথাগুলো বলছিলাম। আমার পাশে যে রুহি বসে আছে এইটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। রুহি আমাকে বিড়বিড় করে কথা বলতে দেখে বলল, কি রে তানহা, এইভাবে বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না তো। আচ্ছা, তুই কি দেখে এত ভয় পেলি রে? একেবারে অজ্ঞানী হয়ে গেলি? একটা হনুমান দেখে এত ভয় পেয়ে গিয়েছিলাম রে। তুই কি মজা নিচ্ছিস আমার সাথে? অফিসের ভিতরে হনুমান আসবে কি করে? রুহি মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি রুহি অনেক অবাক হয়েছে। আমি সত্যি ওই নিহান হনুমানকে এত ভয় পেয়েছি যে অজ্ঞান হয়ে গেছি। এই কথা তো আর রুহিকে বলা যাবে না, তাহলে উল্টাপাল্টা ভাবতে পারি। রুহি, সত্যি আমি হনুমান দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, বিশ্বাস কর। তানহা, তোকে আমি অনেক দিন ধরে চিনি। আমার মনে হচ্ছে তুই আমার কাছে কোনো কথা লুকাচ্ছিস। আচ্ছা বলছি, আমি আমাদের নতুন এমডি স্যারকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এত কিউট আর স্মার্ট ছেলেকে দেখি তুই ভয় পেয়েছিস? স্যারকে দেখে তো ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই। স্মার্ট আর কিউট তো কি হয়েছে, স্যার একটা হনুমান, আর হনুমানকে দেখলে সবাই ভয় পায়। আচ্ছা, স্যারের সাথে কি তোর কিছু হয়েছে? তেমন কিছু না। আজকে সকালে এইটুকু বলেই আমি চুপ হয়ে গেলাম, কারণ সকালের কাহিনীটা রুহিকে বলা যাবে না। আমাকে চুপ হয়ে যেতে দেখে রুহি বলল, কিরে, এইভাবে চুপ হয়ে গেলি কেন? আজকে সকালে কি হয়েছে বল। আরে তেমন কিছু না। আচ্ছা, তুই এখন নিজের ডেস্কে গিয়ে কাজ কর, আর আমারও কিছু জরুরি ফাইল চেক করতে হবে। চলে যাচ্ছি। বলেই রুহি মুখটা কালো করে চলে গেল। রুহি চলে যাবার পরে আমিও কাজে মনোযোগ দিলাম। আর এদিকে নিহান বসে বসে তান্নার কথা ভেবেই যাচ্ছে। হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতে দেখলো 11টা বেজে গেছে। এখন পর্যন্ত আমার পিএকে দেখলাম না, আর ওই মেয়েটার জন্য এখনো পর্যন্ত সকালে চা খাওয়া হলো না। আর আমি অফিসে কি কাজ করব সেটাই তো জানি না। আমার পিএকে ডেকে সবকিছু বুঝে নিতে হবে। এইসব ভেবেই নিহান পিএকে কল করলো। তান্না যে নিহানের পিএ নিহান জানেই না। আপনি কি একটু আমার কেবিনে আসবেন? জি স্যার, এখনই আসছি। নিহান ফোনটা কেটে ভাবতে লাগলো, কণ্ঠটা কেমন যে কাঁপা কাঁপা ছিল। হয়তো আমার পিএটা অনেক ভালো। আব্বু তো বলেছে আমার পিএ নাকি অনেক ভালো কাজ করে। মেয়েটার ভয়েস তো অস্থির। যাই হোক, আগে আসুক, দেখি কেমন। হঠাৎ স্যারের ফোন পেয়ে আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার স্যারের কেবিনে যেতে ইচ্ছে করছিল না, তারপরেও যাচ্ছি। আল্লাহই জানে স্যারের কেবিনে কি জানি কি হয়। আমি স্যারের কেবিনের সামনে গিয়ে দরজা নক করতেই স্যার আমাকে ভেতরে আসতে বললেন। আমিও ভেতরে ঢুকে গেলাম। স্যার আমাকে দেখে অবাক হয়ে বলল, আপনি আমার পিএ? আমি স্যারের সামনে গিয়ে ভয়ে কথা বলতে পারছিলাম না, তবুও অনেক কষ্টে কাঁদো কাঁদো কণ্ঠে স্যারকে বললাম, জি স্যার। গুড। জি। সকালে আমাকে থাপ্পড় মারা আর রাস্তায় সবার সামনে অপমান করা মজা তোমাকে এখন বোঝাবো। তুমি তো নিহান চৌধুরীকে চেনো না। কথাগুলি মনে মনে ভেবেই নিহান একটু মুচকি হাসি দিল। নিহানের এই হাসিটা অনেক রহস্যজনক মনে হচ্ছিল তান্নার কাছে। স্যার, আপনি এভাবে হাসছেন কেন?
আর আমাকে ডাকার কারণ কি? এমনি হাসতেছি। আচ্ছা, আপনার নামটা জানি কি? জি, আমার তানহা। তো মিস তানহা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসুন তো। কি? আমি চা আনবো? চা আনার জন্য তো? ও জাস্ট শাট আপ। ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো আমি অফিস থাকাকালীন আমার সব রকম ব্যক্তিগত বিষয় আপনাকে দেখতে হবে, আর সেটা যদি না পারেন তাহলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। স্যার, একটা কথা বলবো? বলেন। স্যার, আমি তো চা বানাতে পারি না। কি? আপনি মেয়ে হয়ে চা বানাতে পারেন না? তাহলে আপনি পারেন কি শুনি? স্যার, হয়েছে কি, আমি কখনো রান্নাঘরে যাইনি। আম্মু একাই সবসময় সব কিছু করতো, তাই আর কি পারি না এসব। আজকে থেকে যাওয়া আসা শুরু করে দেন, তাহলে আস্তে আস্তে সব কিছু পারবেন। এখন যান, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসুন। আচ্ছা স্যার, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। স্যারের চা বানিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার চেম্বারে। মনটা খুব খারাপ হয়ে গেল আমার। তারপর অনেক কষ্টে কাজে মন দিলাম। কাজ করার সময় আমার নাক বারবার ঘামছিল। আমার প্রচুর নাক ঘামে। শুনেছি যার নাক বেশি ঘামে তাকে নাকি জামাই অনেক আদর করে। তার মানে আমার জামাই আমাকে অনেক আদর করবে। নিহান আর তানহার চেম্বারটা একদম সামনাসামনি, তাই নিহান সবসময় তানহাকে দেখতে পায়, কিন্তু ব্ল্যাক গ্লাসের জন্য তানহা নিহানকে দেখতে পায় না। তানহা কাজ করছে আর ভাবছে, সকালে নিহান স্যারকে থাপ্পড় মারা আর স্যারের সাথে ওইরকম ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। সকালের জন্যই আজকে স্যার আমাকে দিয়ে চা বানিয়ে নিল। আল্লাহ জানে সামনে আরও কি জানি করায় আমাকে দিয়ে। এত কিউট একটা ছেলে এত রাগী মেজাজের কিভাবে হতে পারে? স্যারের ভয়ে আমি ঠিকমতো কাজেও মন দিতে পারছি না। যাই হোক, আমাকে আমার কাজে যেভাবেই হোক মনোযোগী হতেই হবে, না হলে আমার চাকরিটা আর থাকবে না। আর এই বাজারে এত ভালো বেতনের চাকরি পাওয়া খুবই কঠিন, তাই আমাকে খুব ধৈর্য রাখতে হবে। একদিন সুযোগ বুঝে স্যারের কাছে মাফ চেয়ে নিতে হবে। স্যার মাফ করে দিলেই আমার শান্তি। আর এদিকে নিহান তানহার দিকে তাকিয়ে ভাবছে, এত মিষ্টি আর সুন্দর একটা মেয়ে এত বদমেজাজি, এটা ভাবা যায়? মেয়েটার চেহারা একদম পিচ্চি বাচ্চাদের মতো হলেও কাজগুলি করে বড়দের মতো। ওর মতো একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে, এটা ভাবলেই জানি আমার কেমন কেমন লাগছে। এই মেয়ের কাছ থেকে আমি আস্তে আস্তে প্রতিশোধ নিব। আমাকে চড় মারার জন্য তোমাকে অনেক ভুগতে হবে। এরপর থেকে আমি তোমার সাথে কি কি করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। নিহান এসব ভেবে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পরে আবার তান্নার ডেস্কের দিকে তাকিয়ে দেখল তান্নার কাব্য অনেক হেসে হেসে কথা বলছে। এইটা দেখে নীলের মাথাটা একদম গরম হয়ে গেল। কি মিস তানহা, এইরকম কিউট আর স্মার্ট একজন সুন্দর স্যারের পিয়ে হয়ে কেমন লাগছে তোমার? কেমন লাগছে তাই না? অনেকের থেকে অনেক বেশি ভালো লাগছে। এটা আবার কেমন ভালো লাগা? তাহলে শুনতে চাও এটা কেমন ভালো লাগে? অবশ্যই শুনতে চাই। তাহলে শোনো। তারপরে সকালের সব ঘটনা এবং অফিসে এসেও যা হয়েছে সব কিছু কাব্যকে খুলে বললাম। এই পুরো অফিসের ভেতরে কাব্যই আমার সব থেকে বেশি ক্লোজ ফ্রেন্ড, তাই আর ওর থেকে কিছু লুকাইনি। আমার সব কথা শুনে কাব্য বলল, তানহা, স্যার তো শিওর তোমার উপরে প্রতিশোধ নেবে আর তোমাকে দিয়ে চাও বানিয়ে ফেলেছে। আমি এতদিন বললাম কিন্তু কখনো আমাকে চা বানিয়ে খাওয়ালে না, আর স্যার আজকে নতুন এসেছে তোমার বানানো চা খেয়ে ফেলেছে। স্যারের কপাল আছে বলতে হবে। যাই হোক, তুমি কিন্তু স্যারের থেকে একটু সাবধানে থাকবে। তা তো থাকতেই হবে। কেন জানি ওদের দুজনের হাসাহাসি করে কথা বলা নিহানের ভালো লাগছে না। নিহান ওদের দুজনকে হেসে কথা বলতে দেখে রাগে বুঝছে, আর 1 মিনিট অপেক্ষা না করে তান্নাকে ফোন করলো নিহান। আপনি এখনই আমার চেম্বারে আসুন। জি স্যার, আমি এক্ষুনি আসছি বলে তান্না ফোনটা কেটে দিয়ে কাব্যকে বলল, 10 মিনিট হয়নি স্যারের চেম্বার থেকে যে এসেছি, এখন আবার ফোন করে রাখছে। জানো, স্যারের সামনে যেতেই আমার যে ভয় হয়। একটু আগে তো চা বানিয়েছে আমাকে দিয়ে, এবার জানি কি বানায়, আল্লাহ জানে। যাও যাও, গিয়ে দেখো এবার কি করতে বলে। কথাটা বলেই কাব্য হেসে দিল। কাব্যের এই হাসিটা দেখে আমার মেজাজটাই গরম হচ্ছে। আমি আছি বিপদে আর সে আমার বিপদ দেখে হাসছে। ওকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো সময় নেই, দ্রুত স্যারের রুমে যেতে হবে। তাই কাব্যকে বললাম, গিয়ে দেখি এবার কি করতে বলে। বলেই আমি আমার ডেস্ক থেকে বের হয়ে স্যারের চেম্বারে
দিকে যেতে লাগলাম। স্যারের চেম্বারের সামনে যেতে আমার হার্টবিট 14 গুণ বেড়ে গেল। স্যারকে এত ভয় পেলে আমি কিভাবে কাজ করব এইটাই বুঝতে পারছি না। এই ভয়টা খুব তাড়াতাড়ি আমাকে দূর করতে হবে, না হলে এই অফিসে আমার আর চাকরিটাই থাকবে না। এইসব ভাবতে ভাবতে চলে আসলাম স্যারের চেম্বারে। স্যার, ভেতরে আসবো? আসুন। স্যার, আমাকে ডেকেছেন কেন? হ্যাঁ, বসুন এইখানে। এই ফাইলগুলো ধরুন। ফাইলগুলো কিছু ভুল আছে যে আপনার এখন ঠিক করে দিতে হবে আমাকে। স্যার, এক্ষুনি এতগুলো ফাইল কিভাবে ঠিক করে দিব? কিভাবে করে দিবেন সেটা তো আমার জানার কথা না। করে দিতে বলেছি, করে দিবেন ব্যাস। ঠিক আছে স্যার, তাহলে এখন আমি আসি। কথাটা বলেই আমি ফাইলগুলো নিয়ে যে আমার ডেস্কে যাওয়ার জন্য পা বাড়াবো, তখনই স্যার আমাকে একটু ধমকের স্বরে বলল, আসি মানে? আমি কি আপনাকে এখনো যেতে বলেছি? তাহলে আপনি আসি বলছেন কেন? এমনি স্যার, আমি বুঝতে পারিনি। আপনি ফাইলগুলি আমার সামনে বসে চেক করেন। স্যার, আমি এইখানে বসে কাজ করব কেন? আমাকে আমার কাজ করার জন্য একটা ডেস্ক দেওয়া হয়েছে, আমি সেখানেই কাজ করতে অভ্যস্ত। আর তাছাড়া আমার জন্য আপনার কাজেরও ব্যাঘাত ঘটতে পারে। সেটা আপনাকে ভাবতে হবে না। আর কাজ ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? আমার সামনে বসে তো আর কারোর সাথে হেসে কথা বলতে পারবেন না, এটাই সমস্যা, তাই না? স্যার, আমি কার সাথে বলতে গিয়ে চুপ হয়ে গেলাম, কারণ স্যারের অগ্নিদৃষ্টি দেখে মনে হচ্ছে চোখ দিয়েই গিলে ফেলবে আমাকে। আমি আর কোনো কথা না বলে চুপচাপ কাজ শুরু করলাম। 20 মিনিট পার হয়ে গেছে। এক মনে কাজ করে যাচ্ছে তানহা, আর নিহান এক নজরে তানহার দিকে তাকিয়ে আছে। তানহাকে দেখতে অনেক সুন্দর লাগছে। নিহান তানহানকে দেখছে আর পর্যবেক্ষণ করছে। এত সুন্দর একটা মেয়ে এত রাগী কি করে হতে পারে? এটাই নিহান ভেবে মেলাতে পারছে না। তানহা একবারও চোখ তোলেনি, মাথা নিচু করে কাজ করেই যাচ্ছে। নিহানের তানহার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। তান্না ঝুঁকে কাজ করায় ওর বুকের ওপর থেকে ওড়নাটা সরে গেছে। ইস, মেয়েটা এমন কেন? ওর যে কাপড় ঠিক নেই, সেদিকে ওর কোনো খেয়ালই নেই, এক মনে কাজ করে যাচ্ছে। এই মেয়েটা কি সবসময় এভাবে কাজ করে নাকি? ওকে দেখে তো আবার রাগ উঠে যাচ্ছে। ডিরেক্ট ওড়না ঠিক করতে বললে আবার অন্য কিছু ভাববে। এখন এই মেয়েটাকে কীভাবে বলি ওর ওড়না ঠিক করতে? হঠাৎ হাতের কাছে কফির মগটা পেল, ওটাই টেবিলের উপর থেকে ঠাস করে ফেলে দিল। ওটা পরে ঠাস করে শব্দ হলো, তাতে তান্না চমকে গেল, আর ওর হাত থেকেও কলমটা পড়ে গেল। তান্না নিহানের দিকে তাকাতে দেখলো নিহান অনেক রাগান্বিত হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তান্নাকে ওর দিকে তাকাতে দেখে চোখের ইশারায় বলল ওড়নাটা ঠিক করতে, আর তান্নাও নিহানের ইশারা বুঝে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিল। হঠাৎ ঠাস করে কিছু একটা পড়ে যায়, আমার কাছে ব্যাঘাত ঘটলো। আমি তো মাথা তুলে ওই বজ্জাত স্যারের দিকে তাকিয়ে একদম ভয় পেয়ে গিয়েছি। চোখে অনেক রাগ নিয়ে কেমন রাগি রাগি হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপরে চোখ দিয়ে ইশারা করে আমার গলার দিকে তাকাতে বলল। আমি তো গলার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ তাকিয়ে দেখি আমার ওড়নাটা ঠিক জায়গায় নেই। আমি তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে লজ্জায় মাথা নিচু করে বসে রইলাম। আমাকে বসে থাকতে দেখে স্যার বলল, এভাবে বসে আছেন কেন? এখন অনেক কাজ বাকি, তাড়াতাড়ি শেষ করুন, আর কিছুক্ষণ পরে লাঞ্চের সময় হয়ে যাবে। বলে মাথা নিচু করে আবার কাজে মনোযোগ দিলাম। মাত্র ঘটে যাওয়া ঘটনায় সত্যি আমি অনেক লজ্জা পেয়েছি, তাই আর মাথা তুলে স্যারের দিকে তাকাতে পারলাম না। আমি কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেছে আমি বলতেই পারবো না। হঠাৎ স্যারের কথা শুনে কাজ থামিয়ে দিলাম। লাঞ্চের সময় হয়ে গেছে, এবার একটু কাজটা থামিয়ে আমার লাঞ্চটা বেড়ে দিন। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে তাকালাম স্যারের দিকে। আমি তো জীবনে নিজের খাবারই বেড়ে খাইনি, কিন্তু অন্যজনকে খাবার বেড়ে দিতে হবে। স্যার যে সকালের ঘটনার জন্য এইভাবে প্রতিশোধ নেবে আমি কখনো ভাবতেই পারিনি। চাকরি বাঁচাতে হলে এখন স্যার যা বলবে তাই করতে হবে, কি আর করার। তাই বাধ্য হয়ে স্যারের খাবার বেড়ে দিচ্ছি। জীবনে প্রথম আমি প্লেটে খাবার বাড়ছি, তাও আবার একটা ডেভিল বজ্জাতের জন্য। আমার শরীরটা রাগে পুড়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। আবার অনেক ভয় করছে, যে রাগী ছেলে যদি একটু ভুল হয় তাহলে তো আমাকে শেষই করে ফেলবে। এসব ভাবতে ভাবতে খাবার বাড়া শুরু করে দিলাম। হঠাৎ গ্লাসে পানি ঢালতে গিয়ে আমি নিহান স্যারের গায়ের উপর পানি ঢেলে দিলাম। পানি ফেলে দিয়ে তো আমার ভেতরে যা ছিল সব ভয়ে একদম চুপসে গেছে। স্যার, আমি সত্যি ইচ্ছে করে ফেলিনি, বিশ্বাস করুন। আমি জীবনে কোনো দিন খাবার বাড়িনি,
তাই এমন হয়ে গেছে। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। তাড়াতাড়ি পানিটা পরিষ্কার করে দাও। জি স্যার, এক্ষুনি করে দিচ্ছি। নিহান স্যার একটা লাল শার্ট পরা ছিল। পানি পড়ে শার্টটা ভিজে একদম খয়েরি হয়ে গেছে। স্যারের শার্ট পরিষ্কার করার সময় আমি স্যারের অনেক কাছে চলে গেছি। পানি পরিষ্কার করে যখন আমি স্যারের দিকে তাকালাম, দেখি স্যার অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি পানি পরিষ্কার করে দিয়ে স্যারকে লাঞ্চ করিয়ে আমি লাঞ্চ করতে চলে গেলাম। আমি লাঞ্চ করছি আর ভাবছি, স্যার সব সময় আমার দিকে এভাবে তাকিয়ে থেকে কি দেখে। কাজ করার সময় বুঝতে পারছিলাম স্যার আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। ব্যাপারটা কি জানতে হবে। তারপরে আমি লাঞ্চ শেষ করে স্যারের কেবিনে এসে আবার কাজে মনোযোগ দিলাম। আমার কাজ শেষ করতে করতে ছুটির সময় হয়ে গেল। আমি স্যারকে বলে অফিস থেকে বের হয়ে এলাম। অফিস থেকে বের হয়ে দেখি অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে একটা রিক্সায় উঠে পড়লাম, আর রিক্সাওয়ালা মামাও চলতে শুরু করে দিল। বাসে যাওয়ার আগেই একটা দোকান থেকে দই কিনে নিলাম, কারণ দই আমার অনেক পছন্দ। সাথে আমার জন্য কিছু চকলেটও কিনে নিলাম, রাতে খাবো এই জন্য। আবার রিক্সাতে উঠে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আম্মুর রুমে চলে গেলাম। আমি প্রতিদিন অফিস থেকে বাসায় এসেই আমার আম্মুর সাথে দেখা করে তারপর আমার রুমে যাই, না হলে আমার মনটা ভারী ভারী লাগে। আমি আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু বিছানা পরিষ্কার করছে। মায়ের কাছে দইয়ের বাটি দিয়ে তারপর জিজ্ঞেস করলাম, আম্মু দুপুরে খেয়ে ওষুধ খেয়েছিলে? খেয়েছি। আজকে অনেকগুলো ফুল গাছ এনেছি, ওইগুলো ছাদের টবে রোপণ করব। তুই কি বলিস? আচ্ছা করো। আরেকটা কথা, আজকে কি রহিম চাচি আসেনি? তুমি ঘর গোছাচ্ছ যে? ওর ছোট মেয়ের অনেক জ্বর এসেছে, তাই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, আর ওই জন্য আমি আজকে আসতে মানা করে দিয়েছি। ও আচ্ছা আম্মু, আমি আমার রুমে যাই, তুমি কাজ শেষ করে দইটা খেয়ে নিও। আচ্ছা যা। আম্মুর রুম থেকে বের হয়ে আমার রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। প্রতিদিনের মতো আজকে এত ক্লান্ত না থাকলেও অলসতা আজকে খুব আঁকড়ে ধরেছে আমাকে। কোনো রকম ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। ল্যাপটপে হালকা সাউন্ডে গান ছেড়ে দিয়ে শুনতে লাগলাম। একটু একটু ঘুম চোখে আসতেই আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আম্মুর চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আম্মু অনেক রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে আম্মু বলল, কি রে, তোর সমস্যা কি? তুই কি দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছিস? এক ওয়াক্ত নামাজ কালাম পড়ছিস না, ব্যাপার কি? আর এখন মাগরিবের আজান দিচ্ছে আর তুই নাক ডেকে ঘুমাচ্ছিস। জানিস না মাগরিবের আজানের সময় শুয়ে থাকতে হয় না? আম্মু আমি কালকে থেকেই নামাজ পড়ব, আর অফিসে এত পরিমাণ কাজের চাপ দিচ্ছে যে আমি টয়লেটে যাওয়ার সময়টুকুও পাই না, আর তাই কিছুদিন ধরে নামাজ পড়তে পারছি না। চুপ কর, আমি এইসব কিছু শুনতে চাই না। কাজের জায়গায় কাজ থাকবে, আর নামাজ কালামের জায়গায় নামাজ কালাম। আর তুই কালকে থেকে যদি নামাজ না পড়িস তাহলে তোর খাওয়া বন্ধ। নামাজ কালামের জায়গায় নামাজ কালামই থাকবে। ঠিক আছে মা জননী, তাই হবে। এবার অন্তত একটু রেস্ট নিতে দাও আমাকে। নে। তুই তো এখন আমাকে একটুও সময় দিস না। সারাদিন অফিসে থাকিস, আর যতক্ষণ বাসায় থাকিস ততক্ষণ ঘরের ভিতরে নাক ডেকে ঘুমিয়ে থাকিস। ঘুমা তুই। এই কথা বলে আম্মু মনটা একটু খারাপ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আর আমি বোকার মতো বসে ভাবতে লাগলাম, সত্যিই তো অফিসে কাজের চাপ থাকায় এখন আম্মুকে একটু সময়ও দিতে পারছি না। সারা দিন বাড়িতে একা থাকতে হয়, আর ভালো লাগে না। আর আমিও অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ি। এই যে আমি এত করে বলি একটু পাশের বাসার আন্টির সাথে গিয়ে গল্প করে এসো, না হলে পাশেই খালামুনিদের বাসা, সেখানে গিয়ে বেরিয়ে আসো, সেটাও করবে না। আম্মুকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। আম্মুর মন খারাপ থাকলে আমার একদম ভালো লাগে না। আম্মুকে নিয়ে যে কি করি। এই শুক্রবারে আম্মুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার, তাহলে হয়তো বেচারির মনটা একটু ভালো হবে। এইসব ভেবে উঠে বিছানা থেকে উঠে শুনি মসজিদে মাগরিবের আজান দিচ্ছে। তাই আর বিছানায় বসে না থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে আসলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আল্লাহর কাছে পৃথিবীতে হেফাজত করার জন্য দোয়া চাইলাম, আর ওই টেবিল বজ্জারটার হাত থেকে যাতে আমাকে বাঁচায় তার জন্য দোয়া করলাম। নামাজ পড়া শেষ করে
আসতে না আসতে আম্মু খেতে ডাক দিল। খেতে বসে আমি আর আম্মু কথা বলছি। তানহা, কালকে তোর নানু বাসায় যেতে হবে। তোর ছোট মামা এসে দাওয়াত দিয়ে গেছে। আম্মু, আমি কিভাবে যাব বলো? আজকেই তো অফিসে নতুন এমডি জয়েন করেছে, আর নতুন স্যারটা অনেক রাগী, আর আমি তার পিএ। যদি আমি অফিসে না যাই তাহলে আমার চাকরিটাই যাবে। তারপরেও দেখি আমি বিকেলের দিকে ছুটি নিয়ে সোজা নানু বাসায় চলে যাবো নি। তুমি না হয় একাই চলে যেও। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বিকালে যাবি, আর পরশুদিনে ছুটি নিয়ে আসবি, কারণ কালকে রাতে আমরা থাকবো তোর নানু বাসায়। আর যদি ছুটি না দেয় তাহলে আর তোর এই চাকরি করতে হবে না। আচ্ছা আম্মু, আমি দেখছি কি করা যায়। দেখছি না, আমি যা বলেছি তাই। আমি তোকে কখনো বলিনি চাকরি করার জন্য, তুই নিজের জেদ করে চাকরি করছিস। ঠিক আছে, আমি বিকালে চলে যাব। তুমি একটু দেখে শুনে ভালো মতো যেও। আচ্ছা, এখন তাড়াতাড়ি খা। আমি আর কথা না বাড়িয়ে খাওয়াটা শেষ করে ঘুমাতে চলে গেলাম আমার রুমে। মায়ের কাছে গেলাম না, কারণ আজকে আমার ভালো লাগছে না, অনেক ঘুম পাচ্ছিল তাই। রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য সকালে খুব ভোরে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই শুনি মসজিদে আজান দিচ্ছে, তাই আর শুয়ে না থেকে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে আম্মুর রুমে গেলাম। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু বসে কোরআন শরীফ পাঠ করছে, তাই আমি আম্মুর পাশে গিয়ে চুপ করে বসে কোরআন পাঠ করা শুনতে লাগলাম। অনেক ভালো লাগছে এই সকাল সকাল আল্লাহর বাণী শুনতে। আম্মুর কোরআন পাঠ করা শেষ হলে আমি আম্মুর পাশে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর আম্মু নাস্তা রেডি করলো, আর আমি নাস্তা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে আবার আম্মুর রুমে আসলাম। আম্মু, আমি অফিসে চলে যাচ্ছি। আর তুমি কখন নানু বাসায় যাবে? এই তো 11টার দিকে বাসা থেকে বের হব। আচ্ছা, তাহলে ভালো মতো যেও, আর পৌঁছে আমাকে ফোন করো, না হলে টেনশন হবে। ঠিক আছে, আর তুই বিকালে অফিস থেকে ছুটি নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসিস। তোর বড় মামা নাকি তোকে অনেক দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমি আসি আম্মু। যা। আম্মুর সাথে কথা শেষ করে বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠি, অফিসে চলে গেলাম। আজকে আমি অনেক তাড়াতাড়ি অফিসে চলে আসছি। অফিসে এসে নিজের ডেস্কে চলে গেলাম। মিস তানহা, এখন একটু আমার চেম্বারে আসুন তো। জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমার ডেস্কে বসে আমি কাজ করছিলাম, এমন সময় নিহান স্যার ফোন করে বলল তার চেম্বারে যেতে, তাই বসা থেকে উঠে স্যারের চেম্বারে চলে গেলাম। স্যার, ভেতরে আসবো? আসুন। গুড মর্নিং স্যার। স্যার যে ফোনে কথা বলছিল এটা আমি খেয়ালই করিনি। স্যারকে গুড মর্নিং বলায় কেমন রাগান্বিত আর বিরক্তির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, গুড মর্নিং। স্যার আরও কিছুক্ষণ ফোনে কথা বলল, আমি ততক্ষণ চুপ করে দাঁড়িয়েই ছিলাম। স্যার কথা বলে শেষ করে আমাকে বলল, এইসব কি, আপনি কি অন্ধ? দেখতে পাননি আমি ফোনে কথা বলছি? কথা বলা শেষ হওয়ার পর আপনার গুড মর্নিং বলা উচিত ছিল। স্যার আপনিই তো আমাকে ফোন করে বললেন আপনার চেম্বারে আসতে। আমি আপনাকে চেম্বারে আসতে বলেছি, এটা ঠিক, কিন্তু গুড মর্নিং কি বলতে বলেছি? স্যার আমি ভদ্রতার খাতিরে বলেছি, আর আমি খেয়াল করিনি আপনি যে ফোনে কথা বলছিলেন। অন্য সবকিছু খেয়াল থাকে, কাউকে চর মারার সময়, রাস্তা মানুষদের সামনে অপমান করার সময় খেয়াল থাকে, কিন্তু কাজের সময় খেয়াল থাকে না। ভালোই। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। তান্না মাথা নিচু করে কথাগুলি বলল। তান্নার চোখে পানি টলমল করছে। তান্নাকে আর কিছু বললেই কান্না করে দিবে। নিহানের তো তান্নাকে দেখে সেই হাসি পাচ্ছে, কিন্তু নিহান হাসছে না। নিহান একটু গম্ভীর গলায় বলল, ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম থেকে যাতে এরকম ভুল আর না হয়। আচ্ছা স্যার, আমাকে আপনার চেম্বারে আসতে বলেছিলেন কেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনাকে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসার জন্য ডেকেছি। শুরু হয়ে গেছে ওনার হুকুম, ইচ্ছে করছে মাথাটা একদম ফাটিয়ে দিই। আমি তার পিয়ে বলে আমাকে দিয়ে সব কাজ করাতে হবে নাকি? আমি জীবন এইসব কাজ করি নাই, আর এখন চাকরি করছি বলে এইসব কাজ করতে হচ্ছে। এই বজ্জারটার বউ যে হবে তার অবস্থা বড়টা বাজিয়ে দিবে। আহারে, তার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। বেচারির জীবনটা এই বজ্জাটার হুকুম শুনতে শুনতেই শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে এমন জামাই দিও না
তুমি আমাকে একটা ভালো জামাই দিও, যে আমাকে অনেক ভালোবাসবে আর হুকুম করবে না। আর ওই বজ্জাটার বউটাকেও একটু রক্ষা করো তুমি। আমি বকতে বকতে চাটা বানিয়ে ফেললাম স্যারের জন্য। স্যার, এই যে আপনার চা। দেন। বলে নিহান চায়ের কাপটা তান্নার হাত থেকে নিল। চায়ের কাপটা হাতে নিতেই একবার চুমুক দিয়ে তান্নাকে বলল, এটা কি চা নাকি শরবত? চায়ের ভিতরে এত চিনি কেউ দেয়? এই নিন, আপনার চা আপনি খান। আপনি কি মেয়ে নাকি অন্য কিছু? একটা মেয়ে হয়ে আপনি ঠিকমতো চা বানাতে পারেন না। আপনার জামার কপালে অনেক দুঃখ আছে। যে বউ এক কাপ চা ঠিকমতো বানাতে পারে না, তার সাথে সংসার করবে কোন ছেলে? আমার না আপনার জন্য অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি কি সত্যিই মেয়ে? কি? আমাকে এত বড় কথা! এবার আমার নারীত্ব নিয়ে কথা বলেছে, তাই আর চুপ করে থাকতে পারলাম না। অনেকটা রেগেই বললাম, আপনার কি বিশ্বাস হচ্ছে না আমি মেয়ে? যদি বিশ্বাস না হয় তাহলে চেক করে দেখতে পার। কথাটা অর্ধেক বলেই জিহ্বায় কামড়ে ধরলাম। হায় হায়, এটা আমি কি বলে ফেলেছি! ছি 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 ছি! স্যারের সামনে আমার ইজ্জতের ফালুদা হয়ে গেল। স্যার আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। স্যার হয়তো আমার কথা বুঝতে পেরে গেছে, তাই আমি লজ্জায় আর স্যারের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না। চায়ের কাপটা হাতে নিয়ে আমি দ্রুত হেঁটে আমার ডেস্কে চলে এসলাম। এই মেয়েটা কি বলে গেল? বিশ্বাস না হলে চেক করতে পারি মানে? আসলে মেয়েটার চেহারায় এখনও বাচ্চা ভাবটা রয়ে গেছে। কখন কি বলতে হয় এখন এটাই শিখে নেই। আবার আছে চাকরি করতে। যাই হোক, মেয়েটা মনে হয় অনেক লজ্জা পেয়েছে। ছি! স্যারকে আমি এটা কি বললাম? শালার বজ্জাত স্যারটার জন্য এখন আমার মাথাটাও নষ্ট হয়ে যাচ্ছে। কি যে আবোল তাবোল বলছি, আল্লাহই জানে। স্যার তো রীতিমতো টর্চার করছে, এমনভাবে প্রতিশোধ নিচ্ছে, আমি কিছু বলতেও পারছি না। এইভাবে চলতে থাকলে তো আমি পাগল হয়ে যাব। অন্যমনস্ক হয়ে কথাগুলো ভাবতে ভাবতেই চায়ের কাপে চুমুক দিয়ে দিলাম আমি। চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই আমার মনে পড়ে গেল, এটা যে স্যারের এটো চা। ছি! ওই বজ্জার টেবিলটার খাওয়া চা আমি খাচ্ছি। আসলেই তো চাটা একদম শরবতের মতোই হচ্ছে। সব তো ওই টেবিলটার জন্যই হয়েছে। তখন ওনাকে বকতে বকতে চায়ে বেশি চিনি দিয়ে ফেলেছি। ও খোদা, এই শয়তান পাজি টেবিলটার জন্য আমি পুরো পাগল হয়ে যাব। আর আমি কি আগে কখনো এইসব করেছি? আম্মুর কাছ থেকে ভালো মতো চা বানাতে শিখতে হবে, নাহলে আমার মান সম্মান সব যাবে। স্যারকে কালকের ফাইলগুলো দেওয়ার জন্য আর আম্মু বলেছিল অফিস থেকে ছুটি নেওয়ার জন্য, তাই স্যারের রুমে গেলাম। স্যারের রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। স্যার, ভেতরে আসবো? হ্যাঁ, আসুন। তারপরে ভিতরে ঢুকে স্যারের টেবিলের উপরে ফাইলগুলো রেখে দাঁড়িয়ে রইলাম। আর স্যার মাথা নিচু করে কাজ করছে। কিছুক্ষণ পরে মাথা তুলে বলল, আরও কিছু বলবেন? জি স্যার। বলেন, তাহলে কি বলবেন? স্যার, কালকে আমার ছুটি লাগবে। ছুটি কেন? আমার আম্মু নানু বাসায় বেড়াতে গেছে, আর আমাকেও যেতে বলেছে, তাই আমার একদিনের ছুটি প্রয়োজন। অফিসের কাজে অনেক চাপ, আর আপনি এই সময় বেড়াতে চান? আচ্ছা, ছুটির জন্য দরখাস্ত লিখে নিয়ে আসছেন? না স্যার। তাহলে ছুটি দিব কি করে? যান, ছুটির দরখাস্ত লিখে নিয়ে আসেন। আচ্ছা বলেই স্যারের চেম্বার থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে এলাম। আমি আমার ডেস্কে বসে দরখাস্ত লেখায় মন দিলাম। তান্নাকে ছুটি না দেওয়ায় ওর মুখটা একদম কাদো কাদো হয়ে গেছিল। তান্নার কাদো কাদো মুখটায় নিহানের চোখের সামনে এখনো ভাসছে। বিশেষ করে তান্নার চোখ জোড়া কি সুন্দর, ভীত হরিণীর মতো সেই চাহনি একেবারেই যেন নিহানের চোখে আটকে গেছে সেই চোখ জোড়ার ওপরে। বিনা অজুহাতেই তান্নার সেই মায়াবী চোখ আবার দেখতে ইচ্ছে করছে নিহানের। নিহানের কেন ওই চোখ জোড়া দেখতে ইচ্ছে করছে বারবার তা নিহানও জানে না, আর এই মুহূর্তে জানার প্রয়োজনও দেখছে না নিহান। কি করে দেখবে সেটাই এখন ভাবছে শুধু নিহান। সামনের দিকে তাকাতেই নিহান দেখতে পেল তান্না এক মনে টেবিলে বসে কি জানি লিখছে, কিন্তু এত দূর থেকে তান্নার চোখ দেখা যাচ্ছে না। নিহান কিছু একটা ভেবে টেলিফোনটা হাতে নিয়ে তান্নার ডেস্কের টেলিফোনে ফোন করলো, কিন্তু টুট 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 করে ফোনটা কেটে গেল। আবার ফোন দিল, সেই একই কাহিনী। নিহানের মেজাজই খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটার টেলিফোনে কল ঢুকছে না কেন? ও শিট, ওর নাম্বারটাও তো নাই আমার কাছে। এখন কি করে ওই মেয়েটার চোখ জোড়া যে দেখি? আবার এমন হচ্ছে কেন? আগে তো কখনো আবার এমন হয়নি। যাই হোক, এখন মেয়েটার ওই ভীত হরণী চোখগুলো দেখে আসি।
এক পর্যায়ে রেগে নিহান তান্নার ডেস্কে চলে গেল। নিহান রাগে গজগজ করতে করতে নিজের রুমের দরজা ঠেলে বেরিয়ে সামনের রুমটায় ঢুকে গেল। তান্না একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে টেবিলের ওপরে একটা কাগজের ভেতরে কি জানি লিখছে। নিহান তান্নার সামনে গিয়ে একটা হাত ধরে টান মেরে তান্নাকে দাঁড় করিয়ে ফেলল। আমি মনোযোগ দিয়ে ছুটির দরখাস্তটা লিখছিলাম। ওই বজ্জাত স্যারটা যে আমার ডেস্কে এসেছে সেটা আমি টেরই পাইনি। হঠাৎ এইভাবে কেউ হাত ধরে টান মারায় আমি একদম ভয় পেয়ে গেলাম। আমার এখন কি করা উচিত ভেবে পাচ্ছি না। আমি শুধু স্যারের মুখের দিকে তাকিয়ে রইলাম। স্যার আমাকে দাঁড় করিয়ে একদম টেনে দেয়ালের সাথে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল। ওই বজ্জাতটা হঠাৎ করেই এভাবে রেগে যায় কেন? আচ্ছা, এখন তো আমি কোনো ভুল করিনি, তাহলে আমাকে এভাবে ধরে আসে কেন? আমি কালকে স্যারকে না চিনে একটা ভুল করেছি, তার জন্য তাকে সরিও বলেছি। স্যারের হয়তো আমাকে তার পিএ হিসেবে পছন্দ হয়নি, তাই মনে হয় আমার সাথে এমন করে। নিহান অনেক রেগে আছে, কিন্তু রেগে গিয়েও তান্নার কাঁদো কাঁদো মুখের সে চাহনি দেখে আর কিছুই বলতে পারছে না। তান্নার ছলছল চোখ জোড়া যেন নিহানকে তান্নার প্রতি দুর্বল করে দিচ্ছিল, আর প্রচণ্ডভাবে নিহানকে তান্নার আরও কাছে যেতে বাধ্য করছিল। তান্নার এই ঘোর লাগানো চোখের মায়া এড়ানো নিহানের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না। নিজের অজান্তে এই মায়াবী চোখের মায়া হারিয়ে যাচ্ছে নিহান। নিহানের মনে অন্যরকম একটা সুন্দর অনুভূতি কাজ করছে। অন্য কারোর জন্য এর আগে নিহানের এই অনুভূতিটা আসেনি। নিহান মনে মনে ভাবছে, এই ফাজে মেয়েটার চোখের ভিতরে এত মায়া কেন? আমি মেয়েটার চোখে মায়া আটকে গেলাম। মেয়েটার এমন ঘোর লাগানো চাহনি আমার মনকে পাগল করে দিয়েছে। এই মেয়েটার মায়া আমি হারিয়ে যাচ্ছি। হঠাৎ তান্নার কথা শুনে নিহান ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল। স্যার, নিহান স্যার, আমার হাতে ব্যথা লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো এখন কোনো ভুলও করিনি, তাহলে আমাকে এইভাবে দেয়ালের সাথে চেপে ধরে আছেন কেন? নিহান স্যার অনেক জোরে আমার হাত দেয়ালের সাথে চেপে ধরে আছে, তাই আমি ব্যথা পাচ্ছিলাম, আর এই জন্যই স্যারকে আমার হাত ছেড়ে দিতে বলেছি। কিন্তু স্যার মনে হয় আমার কথা শোনেনি। সেই আগের মতো এক নজরে আমার চোখের দিকে তাকিয়ে আছে। তাই আমি আবার একটু চেঁচিয়ে স্যারকে বললাম, স্যার আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন আমাকে। এই, আপনি সবসময় এত জোরে কথা বলেন কেন? আমি কি কানে কম শুনি যে এত চিল্লান? আজ যদি কখনো চেঁচিয়ে জোরে কথা বলতে দেখি তাহলে আপনার খবর আছে। আর আপনার এই টেলিফোনে কি হয়েছে? কল ঢুকছে না কেন? জানেন আমি কতবার ফোন করেছি? স্যার, আমি তো জানি না কি হয়েছে, আর কিছুক্ষণ আগেই তো ঠিক ছিল। আপনি না আমাকে ফোন করলেন, হঠাৎ করে কি হয়েছে আমি কেমন করে বলবো? নিহান আর কোনো কথা না বলে টেলিফোনটার হাতে নিয়ে দেখে টেলিফোনটার তার ছিঁড়ে গেছে, আর তাই টেলিফোনে কল ঢুকছে না। টেলিফোনের তার ছিঁড়া দেখে নিহান তান্নাকে বলল, এটা কি করেছিল? একটু দেখে শুনে কাজ করতে পারেন না? সবসময় শুধু মালিককে লস করানোর ধান্দায় থাকেন, তাই না? স্যার, আমি জানি না তারটা কি করেছিল। এই রে, তারটা কি করেছিল? আর স্যারও আমাকে ফোন দেওয়ার সময় পেল না। এমনিতেই তো আমার উপরে অনেক রেগে আছে, তার উপরে এখন আরও একটা কারণ পেয়েছে আমাকে বকা দেওয়ার। তানহা, এইবার তুই শেষ রে। তান্না নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই নিহান ওর হাতটা ছেড়ে দিল। তান্না নিহানের হাত থেকে ছাড়া পেয়ে মনে হয় হাঁপ ছেড়ে বাঁচল। নিহান হাতটা চেপে ধরে রাখায় তান্নার হাতটা ব্যথা হয়ে গেছে। আমি ব্যথায় এক হাত দিয়ে অন্য হাত ডলছি। আমার হাত ডলা দেখে নিহান আমার দিকে একটু এগিয়ে আসতেই আমি ভয়ে আতকে উঠে এক পা পিছিয়ে গেলাম। আমার এভাবে ভয়ে আতকে উঠতে দেখে নিহান ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে, এই যে মিস তানহা, সমস্যা কি আপনার? এইভাবে ভয় পেয়ে গেলেন কেন? না স্যার, আমার আর কোনো সমস্যা নেই। আর আমি কোথায় ভয় পেলাম? একটু নিজেকে সামলে স্যারকে কথাটা বললাম। সত্যি কথা বলতে সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই বজ্জাটার কোনো বিশ্বাস নেই, যদি আবার কিছু করে তাই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে এভাবে লাফান কেন? আর একটা কথা, আমি আপনাকে ছুটি দিয়েছি, আর আপনার আজকের মতো কাজ শেষ। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন কেন? আর আমি একাই যেতে পারি, কারো পৌঁছে দিয়ে আসতে হবে না। আর বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি কি আপনার কাছ থেকে এইসব জানতে চেয়েছি? আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো বলেছি মানে দিয়ে আসবো। এখানে তো আপনার কোনো মতামত জানতে চাইনি। স্যার সরি, আজকে তো আমি আমার নানু বাসায় যাব, আর আমার আম্মু সেখানে আগেই চলে গেছে।
স্যার, আপনি অন্য কোনো দিন না হয় আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন? আমি আপনার নানু বাসায় আপনাকে পৌঁছে দিয়ে আসবো, সমস্যা নেই তো। আর গাড়ি দিয়ে গেলে আপনি অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। স্যার, আমাকে এভাবে গাড়ি দিয়ে বাসায় নামিয়ে দিয়ে আসতে চাচ্ছে কেন? ঘটনা কি কিছুই বুঝতে পারছি না। স্যার, মতলব তো ভালো না। স্যার থেকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এত কিউট একটা ছেলের কাছ থেকে কিভাবে সাবধানে থাকতে হয় তা তো এখনো আমার অজানা। তান্না মনে মনে এইসব কথাই ভাবছিল, কিন্তু নিহানের কথায় তান্নার ভাবনায় ছেদ পড়ল। তান্নাকে কিছু বলতে না দেখে নিহান বলল, কি হলো, চলুন। এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? আবার লেট কোনো কিছু পছন্দ না। আমি গাড়ির সামনে অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি আসুন। কথাটা বলেই নিহান চলে গেল। আর তান্না দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তান্নার নিজের ওপরেই রাগ হচ্ছে। রাগে তান্নার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। অসভ্য লোক একটা, সব সময় শুধু হুকুম করবে। তার ইচ্ছে মতো মনে হয় সবাইকে চলতে হবে। এই বজ্জারটার জন্য আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। শালা ইন্দুর, তোর একবার খালি চান্সে পাই, দেখ তোর কী অবস্থা করি আমি। মনে মনে আরও অনেক গালি দিলাম বজ্জাত স্যারটাকে। স্যার তো গাড়ি নিয়ে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি যাই, নাহলে পরে আবার বকা দেবে। তান্না আর কিছু না ভেবে এক ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইরে এলো। তান্না বাইরে আসতেই দেখলো নিহান একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই গাড়িটা তান্নার চেনা। এর আগেও কালকে একবার তান্না এই গাড়ি দেখেছে। তান্না নিহানের সামনে গিয়ে দাঁড়াতে হাতের দড়ির দিকে তাকালো নিহান। 4:27 বাজে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন, না হলে আমার পৌঁছাতে রাত হয়ে যাবে। পরে কিন্তু আমি ডিনার না করে আপনার নানু বাসা থেকে আসবো না। আচ্ছা, এখান থেকে আপনার নানু বাসায় যেতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক আছে, চলেন। কথাটা বলে নিহান মুচকি হাসি দিয়ে তান্নার দিকে এগিয়ে গেল। নিহানকে তান্নার দিকে এগিয়ে যেতে দেখে তান্না ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল। তান্না এইভাবে ভয় পেয়ে চোখ বন্ধ করাই নিহান এসে দিল। মুচকি এসে তান্নার দিকের গাড়ির দরজাটা খুলে দেয়, আবার ঘুরে এসে নিজের ড্রাইভিং সিটে বসে। আলতো করে হর্ন বাজালো। হর্নের শব্দ তান্নার কানে আসতেই তান্না কেঁপে উঠল। তান্না হর্নের শব্দ পেয়ে চোখ খুলতে দেখলো গাড়ির সামনের সিটে বসার দরজাটা খোলা, আর ড্রাইভারের সিটে বসে নিহান ওর দিকে তাকিয়ে হাসছে। তান্না নিহানের এই হাসি দেখে বড্ড রাগ হচ্ছে। তান্না ইচ্ছে করছে নিহানের গলা চেপে ধরতে। নিহান তান্নাকে চোখে ইশারা করে গাড়িতে উঠতে বলল। তান্নার অনেক লজ্জা করছে নিহানের চোখের দিকে তাকাতে। তান্না মাথাটা নিচের দিকে করে ভাবছে, আমার অনেক লজ্জা লাগছে। বজ্জাত স্যারটা আমার দিকে এগিয়ে আসায় তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে হেসে কেউ কারো দিকে এগিয়ে আসে নাকি? আমি তো ভেবেছি আবার আমাকে দেয়ালের সাথে চেপে ধরবে, কিন্তু স্যার তা না করে শুধু গাড়ির দরজাটাই খুলে চলে গেল। আবার গাড়ির হর্নের শব্দে আমি বাস্তবে ফিরলাম। গাড়ির হর্নের শব্দ শুনে আমি নিহান স্যারের দিকে তাকালাম। আমাকে স্যারের দিকে তাকাতে দেখে স্যার বলল, এই যে মিস ভিতু, গাড়িতে উঠছেন না কেন? এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? কি আমি ভীতু? আপনি ভিতু। আর এত কথা না বলে গাড়িতে উঠে আসুন তো। জি স্যার। কি হলো, উঠছেন না কেন? এভাবে আমার দিকে তাকিয়ে মূর্তিমতো দাঁড়িয়ে আছেন কেন? স্যার, আমি কি আপনার পাশে বসবো? তো আপনি কি পিছনে বসবেন? আমি তো ভালো মানুষ না, এই জন্য কি আপনার আমাকে ড্রাইভার বানানোর খুব ইচ্ছে হয়েছে নাকি? না না, আসলে স্যার তেমন কিছু না। আপনি গাড়িতে না উঠে এত কথা বলছেন কেন? আর আপনাকে আমার পাশের সিটে বসতে হবে? আপনি গাড়িতে উঠবেন, নাকি আপনাকে ওঠানোর জন্য আমাকে নামতে হবে গাড়ি থেকে? উঠছি। বলে গাল ফুলিয়ে গাড়িতে উঠে নিহানের পাশে এসে বসলো তান্না। দরজাটা টেনে বন্ধ করে দিল তান্না। মাথাটা নিচু করে চুপচাপ মুখ ভার করে বসে রইল তান্না। আমি নিহান স্যারের উপরে রাগ করে অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠে মাথা নিচু করে বসে রইলাম। 4-5 মিনিট সময় পার হয়ে গেল আমি গাড়িতে উঠেছি, কিন্তু এখনও গাড়ি চালাতে শুরু করিনি। আশেপাশে কি হচ্ছে দেখার জন্য আমি মাথাটা তুলে নিহান স্যারের দিকে তাকালাম। নিহান স্যার গাড়ির চাবি ঘুরিয়ে বারবার গাড়ি স্টার্ট করতে চাচ্ছে, কিন্তু হচ্ছে না। আমি ভ্রু কুচকে নিহান স্যারের দিকে তাকাতে দেখলাম স্যার আমার দিকে তাকিয়ে ঠোঁটটা একটু বাঁকা করে মুচকি একটা হাসি দিল। নিহানের হাসিটা দেখে আমার রাগ উঠে গেল। আমি রাগে গজগজ করছি আর ভাবছি, আচ্ছা লোকটার সমস্যা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসে সারাদিন আমাকে দিয়ে বুয়ার কাজ করাবে, আবার কোনো ভুল ছাড়ে আমাকে ইচ্ছে মতো বকা দেবে, শাস্তি দিবে। মাঝে মাঝে কেমন করে আবার তাকিয়ে থাকে। আর এখন
ঠোঁটটা বাঁকা করে কি একটা হাসি দিল। এই হাসি দেখে তো আমার শরীর রাগে জ্বলছে। স্যারের মুখে যদি হাসি না থাকে তাহলে রাগে চোখ লাল টকটকে করে রাখে। এমন মানুষ আমি আগে কখনো দেখি নাই। আজব একটা মানুষ। এই যে মিস, আমাকে নিয়ে এত ভাবলে তো আপনি একদিন পাগল হয়ে যাবেন। তখন তো আবার আপনাকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। কি? এত কি করেন কেন আপনি? আচ্ছা, আমাকে নিয়ে আপনার এত সমস্যা কেন? আমার সবকিছু নিয়ে যদি আপনি এত নেগেটিভ চিন্তা করেন তাহলে তো একদিন আমার প্রেমে পড়ে যাবেন। আমি নিহান স্যারের কথা শুনে অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে রইলাম। আমি তো স্যারকে নিয়ে এইসব মনে মনে ভাবছিলাম। তাহলে কি স্যার আমার মনের কথা শুনে ফেলেছে? হায় আল্লাহ, আগে তো আমার মন আস্তেই কথা বলতো, কেউ শুনতো না তার কথা। আজকে মনে হয় আমার মন অনেক জোরে কথা বলে ফেলেছে, তাই হয়তো স্যার আমার মনের কথা শুনে ফেলেছে। আপনার মন জোরে কথা বলেনি, সে তার মতো লুকিয়ে আছে। কিন্তু আমি মানুষের চোখ দেখলেই কেমন জানি মনের কথা বুঝতে পেরে যাই। আর এমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? স্যারের শেষের কথাটা শুনে আমি তাড়াতাড়ি করে স্যারের দিক থেকে মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকালাম। রাস্তার দিকে তাকিয়ে ভাবছি, এই বজ্জাত স্যারটা এমন কেন? আচ্ছা, এভাবে সত্যি কারোর মনের কথা বোঝা যায়? আমি যে মনে মনে সবসময় স্যারকে বকা দিই, তা কি স্যার বুঝতে পেরে যায়? ইস, এসব ভেবে তো আমার দম বন্ধ হয়ে আসছে। তানা এসব ভাবছিল এমন সময় কারো হাতের আলতো স্পর্শে চমকে তাকাতে দেখলেও নিহান একদম ওর কাছে চলে এসেছে। নিহানকে ওর এত কাছে আসতে দেখে তান্না ভয়ে চোটে কিছু বলতে না পেরে দ্রুতগতিতে চোখ বন্ধ করে ফেলল। আমি আমার শরীরে কিছু একটার বাঁধন অনুভব করতে চোখ খুলে তাকালাম। চোখ খুলে দেখি নিহান আমার থেকে সরে আবার নিজের সিটে বসে পড়েছে। আর আমি কিসের বাঁধন অনুভব করেছি তা দেখার জন্য নিজের দিকে তাকিয়ে দেখি আমার সিট বেল্ট বাঁধা। আমি নিহানের দিকে ঘুরে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ নিহানের ঠোঁটের কোণে এখনও সেই আত্মা কাঁপানো বাঁকা হাসিটা ফুটে আছে। আমার এবার নিহানের এই হাসি দেখে রাগ হচ্ছে, আর একবার ভালোই লাগছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি যে এখনো বাচ্চা আছেন, এটা কি আপনি জানেন? আমি জানি না, কিন্তু সবাই আমাকে বলে আমি নাকি এখনো বাচ্চা, শুধু হাতে পাই নাকি বড় হয়েছি। যারা এই কথাগুলো বলে একদম ঠিক বলে। আপনি এখনো বাচ্চা মেয়ে আছেন। আচ্ছা, এই বাচ্চা মেয়েটাকে কি আমি তুমি করে বলতে পারি? আপনি বয়সে আমার থেকে বড়, আবার আপনি আমার অফিসের বস, আপনি অবশ্যই আমাকে তুমি বলতে পারেন। আপনার কোনো আপত্তি নেই তো? আরে না, এইখানে আমার আপত্তি থাকবে কেন? না থাকলে ভালো। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? জি, কি বললেন? আমি আপনার কথাটা শুনি নাই, আরেকবার বলবেন প্লিজ। আমি বলেছি তোমার কি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? মানে তুমি কি কারোর সাথে প্রেম টেম করো নাকি? স্যার, হঠাৎ করে আপনার এইসব জানার ইচ্ছে হলো কেন? আরে এমনিতে জানতে চাচ্ছি। তুমি দেখতে মার্শাল্লাহ। তোমার মতো সুন্দর মেয়ের তো বিএফ থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। কারণ তোমার যে রাগ উঠলে হয়তো বিএফকে বকে শেষ করে দাও। আর বিএফ যদি তোমার সামনে থাকে তাহলে হয়তো তোমার জ্বালা বেচারা এমনিতেই মরে যাবে। তাই আর কি এসব জানতে ইচ্ছে হলো। সরি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর আপনার এইসব জানার ইচ্ছে হলো কেন? এমনি জানতে ইচ্ছে হয়েছে। আচ্ছা, তাহলে তোমার মতো একটা সুন্দর মেয়ে এখনো সিঙ্গেল? এতক্ষণ নিহান স্যার আর আমি গাড়ির ভেতরে বসে কথা বলছিলাম। আমার নানু বাসার সামনে এসে পড়ায় আমি স্যারকে বললাম গাড়িটা থামাতে। স্যার আমার কথা শুনে সাথে সাথেই গাড়িটা থামালো। এটা কি তোমার নানুর বাসা? আচ্ছা। আপনি অবাক হলেন কেন আমার নানুর বাসা দেখে? আপনি কি এর আগে এই বাসায় এসেছেন নাকি? আরে তেমন কিছু না। কথাটা বলে নিহান গাড়ি থেকে নামলো। নিহানকে নামতে দেখে আমিও সাথে সাথে গাড়ি থেকে নেমে নিহানের পাশে এসে দাঁড়ালাম। স্যার, ধন্যবাদ আপনাকে। আজকে আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনার জন্যই এত তাড়াতাড়ি চলে আসতে পারলাম, না হলে তো আমি এখনো ঢাকা শহরে জ্যামেই আটকে থাকতাম। আরে এই জন্য ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এটা দায়িত্ব, কারণ তুমি আমার অফিসে চাকরি করো। আচ্ছা, এই বাড়িটা কি তোমার নানুর বাড়ি? জি স্যার, এটাই আমার নানু বাড়ি। কেন স্যার, কি হয়েছে? না কিছু না। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? আমার আম্মুর নাম রাবেয়া। কি, তোমার আম্মুর নাম রাবেয়া? স্যার, আপনি আমার আম্মুর নাম শুনে অবাক হলেন কেন? তুমি রাবেয়া খালামণির মেয়ে? তার মানে তুমি আমার সে একমাত্র খালাতো বোন?
আমি আপনার খালাতো বোন মানে? কি বলছেন এসব? আমি কিছুই তো বুঝতে পারছি না। রাশেদা নামে তোমার কোনো খালামণি আছে? জি আছে। আমি তার ছেলে। আমি ছোট থাকতে ইংল্যান্ডে চলে যাই আমার ছোট চাচুর কাছে, আর ওইখানে বড় হয়েছি। আর এর জন্যই তুমি আমাকে কখনো দেখোনি। আমি যখন ইংল্যান্ডে চলে গিয়েছিলাম তুমি তো বাচ্চা ছিলে, তাই হয়তো আমার কথা মনে নাই। এবার আপনাকে চিনতে পেরেছি। খালামণি সব সময় আপনার কথা বলতো। আপনার ছোটবেলার অনেক ছবি দেখিয়েছে আমাকে। কিন্তু কে জানে বড় হয়ে আপনি এমন বজ্জাত হবেন। বজ্জাত হব মানে? ওই, তুমি কি বোঝাতে চাচ্ছ? আরে, মুখ ফসকে এটা কি বের হয়ে গেল? যেভাবেই হোক এখন কথাটা ঘোরাতে হবে। হায় আল্লাহ! স্যার, এইখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমার পা ব্যথা হয়ে গেছে। স্যার, আমরা ভিতরে যাই। এটা তো আপনারও নানুর বাসা। আম্মু তো একটু আগে ফোন করে বলল অফিস থেকে যেন সোজা নানুর বাসা চলে আসি। যাই হোক, তোমাকে নামিয়ে দিয়ে লাভই হয়ে গেল। আর তুমি যে আমার একমাত্র খালাতো বোন সেটাও জানা হয়ে গেল। স্যার, এবার ভিতরে চলুন। কথাটা বলেই আমি স্যারের সামনে থেকে বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। একটু পরেই আমার ছোট মামুনি এসে দরজাটা খুলে দিল। নিহান স্যারও আমার পাশেই দাঁড়িয়েছিল। মামুনি তো নিহান স্যারকে দেখে চমকে গেল। অনেক অদ্ভুতভাবে স্যারের দিকে তাকিয়ে আছে। কি রে তানহা, তুই নিহানের সাথে এলি কি করে? তোরা কি একে অপরকে চিনিস? না, মাত্রই জানলাম স্যার যে আমার খালাতো ভাই হয়। তুই নিহানকে স্যার বলছিস কেন? কাহিনী কি রে? আসলে হয়েছে কি, আমি ওনার অফিসে চাকরি করি, আর আমি জানতাম না উনি যে আমার খালাতো ভাই। ও ইস রে, এই দেখ, আমি তোদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আমার বাবাটা কত বছর পরে আমাদের বাসায় এলো। বাবা, ভিতরে আসো। হ্যাঁ। নিহান বাসার ভেতরে ঢুকে দেখে তার নানু, নানি, আম্মু, খালামণি সহ সবাই একসাথে বসে গল্প করছে। নিহান বাসায় ঢুকে নানুকে সালাম করে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই কান্না করছিস কেন? সেই ছোটবেলায় তোমাকে দেখে গিয়েছিলাম। জানো নানু ভাই, আমি আব্বু আম্মুর থেকেও তোমাকে বেশি মিস করেছি, কারণ তুমি তো ছোটবেলায় আমার একমাত্র খেলার সাথী ছিলে। আরে বোকা ছেলে, এই জন্য কি কান্না করতে হবে নাকি? আর দেশে ফিরে অফিসে জয়েন করলি শুনলাম। এত তাড়াহুড়ো কিসের তোর? কিছুদিন আগে দেশটা ভালো মতো ঘুরে পরে না হয় অফিসে জয়েন করতি। নানু ভাই, তুমি তো জানো অযথা সময় নষ্ট করা আমি একদম পছন্দ করি না। তাই আর কি, অযথা সময় নষ্ট না করে অফিসে জয়েন করে ফেললাম। তোর যা ভালো মনে হয়। কি রে তাহানা, নানা ভাই, তুই এরকম মুখ ফুলিয়ে আমার থেকে দূরে বসে আছিস কেন? এদিকে আয়, তোকে নিহার সঙ্গে পরিচয় করিয়ে দিই। নানু, এই বজ্জাত মেয়েটার সাথে তুমি আমার পরিচয় করে দিবে? তুমি কি জানো ও আমার সাথে কি করেছে? ওই, আপনি আমাকে বজ্জাত বলছেন কেন? আর গাড়ির ভেতরে তো কত সুন্দর করে কথা বলছিলেন, আর এখন সবার সামনে আমাকে বজ্জাত বলছেন? আপনাকে তো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনার কপাল ভালো এখানে এতগুলো লোক আছে, না হলে যে আমি আপনার কি করতাম। ওই, তুমি আবার কি করবা? আর এখানে এতগুলো লোক দেখে কি তোমার সাহস বেড়ে গেছে? আর তোমার মতো বাচ্চা মেয়েকে আমি চিবে খেয়ে ফেলবো। তোরা কি একে অপরকে চিনিস? চিনি। জানো এই বজ্জাত মেয়েটা আমার সাথে কি করেছে? না বললে জানবো কি করে? তাহলে শোনো, আমি প্রথম দিন যখন অফিসে যাই সেদিন ভুলে একটা রিক্সার সাথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। পরে তো সব আপনারা জানেনই। তাহানা তোকে চড় মেরেছে? আমার তাহানা নানু ভাইয়ের সাহস আসে বলতে হবে। তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে চড় মারা কি আর সহজ কথা? যাই হোক, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এতক্ষণ সবাই নিহান আর তান্না ঝগড়া দেখছিল আর হাসছিল। তান্নার নানুর কথা শুনে সবাই সিরিয়াস হয়ে নানুর দিকে তাকিয়ে, আমার তো অনেক বয়স হয়েছে, হয়তো আর বেশি দিন বাঁচবো না। তোমাদের মনে আছে যখন তাহানা আর নিহানের ছোট, তখন রাবে আর রাধেশা ওদের বিয়ে ঠিক করে রেখেছিল? আমি চাই আমি বেঁচে থাকতে ওদের বিয়ে দেখে যেতে, আর আজকে ওদের রেজিস্ট্রি করিয়ে দেই, আর সামনের সপ্তাহে না হোক বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিব। তোমরা কি বলো? এইভাবে হুটহাট করে কি আর এইসব হবে? সপ্তাহখানিক সময় নিয়ে এসব করলে ভালো হয় না? ছেলে আর মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? আমি এত কিছু জানি না। আজকে রেজিস্ট্রি হবে মানে হবেই। ওই রফিক, তোকে না সব ব্যবস্থা করে রাখতে বলেছিলাম। বাবা, তুমি টেনশন করো না, আমি সব আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। বাবা, আগের থেকেই সবকিছু ব্যবস্থা করে রেখেছো মানে? আমি তো টাকা মাথা কিছুই বুঝতে পারছি না।
রাশেদা আমাকে কিছুদিন আগেই বলেছে নিহান দেশে ফিরে আসছে, আর তখন থেকেই আমি নিহান আর তাহারা নানু ভাইয়ের বিয়ের কথা রাশেদকে বলি। আসলে এত কিছুর ভিতরে তোকে তো সব কিছু বলতেই ভুলে গিয়েছিলাম। আর আজকে নিহান আর তাহারা রেজিস্ট্রেশন করানোর জন্য সবাইকে একত্রিত করেছে। আর রফিককে আমি আগেই থেকে বলে রেখেছি সব কিছু যেন রেডি করে রাখে। আমি জানি নিহান আর তাহানা কখনোই আমার কথার অবাধ্য হবে না। কি ঠিক বলেনি? কিন্তু এই মেয়েটাকে বিয়ে করলে তো আমার জীবন তেজপাতা বানিয়ে দিবে। ওই আমার বউই গেছে আপনাকে বিয়ে করতে। আর আপনার যে রাগ, যদি আপনি আমার বর হন তাহলে আমার জীবনে অনেক অশান্তি আছে, তা আমি বেশ টের পাচ্ছি। অশান্তি তোমার না, অশান্তি আছে আমার কপালে। তুমি তো এক কাপ চা বানাতে পারো না, তারপরে যে তোমাকে বিয়ে করার জন্য আমি রাজি হচ্ছি, এটাই তো তোমার সাত কপালের ভাগ্য। ওই আপনি কি বিয়ে করতে বলছে কে? ছেলে হয়ে মেয়েদের মতো ঝগড়া করেন, লজ্জা লাগে না? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তানহা চুপ কর। যে ছেলেটা কিছুদিন পরে তোর স্বামী হবে তার মুখে মুখে কথা বলিস? তোর সাহস তো কম না। যা আনহার রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি বলেই আমি রাগে ফুঁসতে ফুঁসতে আনহার ঘরে চলে এলাম। আমার পিছু পিছু আনহাও আসলো। আনহা হলো আমার বড় মামার একমাত্র মেয়ে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। খুব ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। আমার অনেক বেশি ভালো লাগে আনহাকে। আনহার রুমে গিয়ে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। তানহা চলে যাবার পরে নিহান অগ্নিদৃষ্টিতে তার নানুর দিকে তাকিয়ে বলল, নানু ভাই, এই মেয়েটাকে আমি বিয়ে করব না। এই মেয়ে যে ফাজিল, আমার লাইফটারে একবারে তেনা তেনা করে ফেলবে। আরে ওর মধ্যে একটু বাচ্চামি ভাব আসে তাই এমন করে, কিন্তু তাহারা নানু ভাইয়ের মনটা খুব ভালো। দেখিস ওকে বিয়ে করে তুই অনেক সুখী হবি। কেমন সুখী হব তা তো বুঝতে পারছি। এখানে এসে এটা কি হয়ে গেল? হঠাৎ করে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। নানু ভাই এমন করে কথাটা বলল যে নাও করতে পারলাম না। আমি অনেক বিব্রত বোধ করছি। আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে? একটু আগেও কিন্তু সব ঠিক ছিল। ওই বজ্জাত স্যারটা যদি আমার বর হয় তাহলে তো আমি শেষ। আর ওই বজ্জাতটার সাথে কি আমার কোনো মিল আছে যে আমাদের মানাবে? নিহান স্যার কত কিউট আর হ্যান্ডসাম, আর আমিও অনেক সুন্দর আর কিউট, কিন্তু নিহান স্যারের সমতুল্য না। আমি এসব ভাবছিলাম আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছিলাম। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আম্মু একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলল, তোর মামা তোর জন্য একটা শাড়ি এনেছে, আর তোর নানু তোকে সেই শাড়িটা পরতে বলেছে। আমি শাড়ি পরতে পারি না, তুমি জানো না? আর শাড়ি পরে আমি হাঁটবো কিভাবে? আর এমনভাবে বলছিস মনে হয় আমরা কখনো শাড়ি পরে হাঁটেই নাই। তুই একটু অপেক্ষা কর, আমি আনহাকে ডেকে আনছি। বলেই আম্মু চলে গেল আনহাকে ডাকার জন্য। কিছুক্ষণের মধ্যেই আম্মু আনহাকে নিয়ে এলো। তারপর আমাকে অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আমাকে শাড়ি পরিয়ে দিয়ে আম্মুকে আনহা বলল, আনহা তুই তানহাকে সুন্দর করে সাজিয়ে তারপর নিয়ে আয়। আর আমি নিচে যাচ্ছি, বাবা কি জন্য জানি আমাকে ডেকেছে। তুমি চিন্তা করো না ফুপি, আমি তানহা আপু একদম পরীর মতো সুন্দর সাজিয়ে দিব আজকে। দেখবে সবাই তানহা আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। এমনিতেই আমার মেয়েটা একটা পরী। তোরা থাকলে আমি যাই। কথাটা বলেই আমি আম্মু রুম থেকে বের হয়ে গেল। আম্মু যাওয়ার পরই আনহা আমাকে সাজানো শুরু করলো। আপু আজকে ভাইয়া তোমাকে দেখে চোখ ফেরাতে পারবে না, দেখে নিও। আমি আজকে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিব, দেখে নিও। আজকে যদি ওই বজ্জাত নিহানটা আমার দিকে তাকায় তাহলে আর আজকে ওর চোখ দুটো নিয়ে বাসায় ফিরতে পারবে না। তোর কি এটাই মনে হয়? যদি এমন হয় তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা আপু, তুমি ভাইয়ের ওপর এত রেগে আছো কেন? ওই সময় দেখলাম তুমি আর ভাইয়া কেমন ঝগড়া করছিলে, আসলে কাহিনী কি আমাকে বলো তো। ওই বজ্জাতটা হলো আমার অফিসের বস। ও আমাকে দিয়ে সবসময় কাজ করিয়ে নেয়, একদম বুয়ার মতো আমাকে দিয়ে কাজ করে জানিস। তাই ওই বজ্জাতটাকে দেখলে আমার রাগ উঠে যায়। দাদু তো আমাদের সব সময় বলে নিহান ভাইয়া নাকি ভালো, ছোট থেকে নিহান ভাইয়াকে নাকি দাদুই বড় করেছে। আব্বু আম্মু তো সবসময় ভাইয়ার প্রশংসা করেছে। আচ্ছা বিয়ের পরও কি তোমরা এইভাবে ঝগড়া করবে? আমার তো এই বজ্জাতটাকে বিয়েই করতে ইচ্ছে করছে না, কিন্তু নানু ভাইয়ের কথা রাখতেই বিয়েটা করতে হচ্ছে। একবার খালি বিয়েটা হোক, দেখ ওই বজ্জাতটার আমি কি অবস্থা করি। কি করবো আপু আমাকে বলো না।
আরে তুই এখনো ছোট, আর তোর এসব জানতে হবে না। তুই চুপ করে তোর কাজ কর। আচ্ছা। তানহা আর কোনো কথা না বলে মন খারাপ করে বসে। তান্নাকে সাজাতে লাগলো। একটু পরেই আবার তান্না বলল, আচ্ছা, আমার আর নিহানের বিয়ে যে আগেই ঠিক ছিল, সে কথা কি তুই আগে থেকে জানতিস? কিছুদিন আগে ছোট চাচুর কাছ থেকে শুনেছিলাম। আর আজকে যে তোমাদের রেজিস্ট্রি হবে তাও আমি আগে থেকে জানতাম। তাহলে তুই আমাকে আগে থেকে বলিসনি কেন? সরি আপু, চাচু আমাকে বলেছে এই কথা যেন তোমাকে আর ছোট পপিকে না জানাই, তাই বলিনি। আমার মতো বাচ্চা একটা মেয়েকে ওই বজ্জারটার সাথে বিয়ে দিচ্ছে। আল্লাহ জানে আমার কি হবে। আনহা, তুই নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিস রে বোন। আচ্ছা আপু, করব। আনহা আসলেই আমাকে অনেক সুন্দর করে পরীর মতো সাজিয়েছে। আমি নিজেই আমাকে দেখে ক্রাশ খেলাম। যাই হোক, নিজের ব্যাপারে এত কিছু আপনাদের বলা যাবে না। সেজে গুজে আনহার সাথে ড্রয়িং রুমে গেলাম। ওইখানে মামা, মামুনি, আম্মু, খালা আরও সবাই আছে। আমি রুমে ঢুকেই একবার সবার উপরে চোখ বুলিয়ে দেখে নিলাম। নিহানের দিকে তাকাতেই আবার আমার রাগ উঠে গেল। নিহানের এই হাসিটা দেখলে আমার রাগ উঠে যায়, আপনারা তো জানেনই। এখন আবার হাবলার মতো চেহারা করে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি ওর দিকে রাগি চোখে তাকিয়ে দাঁত কটমট করছি। মামুনি বসা থেকে উঠে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে নিচে আমার পাশে বসলো। সবাই নানান ধরনের কথা বলছে, কিন্তু আমি মাথা নিচু করে বসে আছি। কিছুক্ষণ পরে মামুনি আমার পাশ থেকে উঠে গিয়ে নিহানকে আমার পাশে বসিয়ে দিল। আমি মাথা তুলে দেখলাম মামুনি গিয়ে মামার পাশে বসলো। নিহান আমার পাশে বসতেই আমার রাগ আরও 3 গুণ বেড়ে গেল। আমি রাগ সামলাতে না পেরে আমার পা দিয়ে নিহানের পায়ে একটা জোরে পাড়া দিলাম। নিহান মনে হয় ব্যথা পেয়েছে, কিন্তু আমাকে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। একটু পরে মামুনি নিহানের হাতে একটা আংটি দিয়ে আমাকে পরিয়ে দিতে বলল। নিহান আংটি হাতে নিয়ে আমার মাঝখানের আঙ্গুলটা ধরে তারপর আমার হাতে আংটিটা পরিয়ে দিল। মামুনি আর একটা আংটি আমার হাতে ধরিয়ে দিল, নিহানকে পরিয়ে দিতে বলল। আমি একটু বিরক্ত হয়ে নিহানকে আংটিটা পরিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ছোট মামা আমাদের রেজিস্ট্রি পেপার দিল সাইন করার জন্য। এখন আমার আগের থেকে অনেক বেশি বিরক্ত বোধ হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। সাইন তো আমার করতেই হবে, তাই একটু মন খারাপ করে পেপারে সাইন করে দিলাম। পেপারে সাইন করে আমি সবাইকে সালাম করে আবার আনহার রুমে চলে আসলাম। পেপারে সাইন করে আমি সবাইকে সালাম করে আবার আনহার রুমে চলে আসলাম। আনহার রুমে এসে আমি বসে আনমনা হয়ে ভাবছি, এইভাবে হঠাৎ সব কিছু হয়ে গেল যে আমি কিছুই বুঝতে পারলাম না। এই বিয়ের পুরো ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে গেছে। নিহান অনেক স্মার্ট আর হ্যান্ডসাম, এটা ঠিক, কিন্তু নিহানের রাগের কাছে এসব কিছু হার মানবে। আল্লাহই জানে এখন আমার কপালে কি আছে। আমি বিছানায় বসে এসব ভাবছিলাম। এরই মধ্যে আমার আম্মু আর খালামুনি রুমের ভেতরে আসলো। তারা এসে কিছুক্ষণ কথা বলল আমার সাথে, আমাকে নানানভাবে বুঝিয়ে তারা চলে গেল। আম্মু যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। একটু পরেই কেউ দরজায় টোকা দিয়ে বলল, আমি কি ভিতরে আসতে পারি? স্যার আপনি? আমি। আর এখন থেকে আমাকে স্যার ডাকতে হবে না। আচ্ছা, হঠাৎ আপনি এই রুমে কেন? আমি বাসায় চলে যাচ্ছি, তাই আমার হবুকে বলতে আসলাম। আপনি বাসায় চলে যাবেন, ভালো তো। আমি আপনার কথা শুনেছি, এবার আপনি বাসায় যেতে পারেন। তা না, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এমনিতেই আমি তোমার অফিসের বস, আর আজকের পর থেকে তো তোমার সব কিছু আমি। সো এখন থেকে রেসপেক্ট দিয়ে কথা বলো। আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি যে আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে? আমি সবসময় আপনার সাথে এইভাবেই কথা বলবো, আর আপনি শুধুমাত্র আমার অফিসেই বস। এর থেকে বেশি কিছু ভাববেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর তাই আমি আপনার সাথে ভালো ব্যবহার আর ভালো করে কথা কিছুই বলতে পারবো না। দেখো, লাস্টবারের জন্য বলছি, এরকম কিছু বলো না যাতে আমার রাগ উঠে যায়। আর তুমি তো জানো আমার রাগ উঠলে আমি সব উল্টাপাল্টা কাজ করি, আর তখন যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি তখন কিন্তু তোমার সমস্যা হবে বলে দিলাম। আর আমি তো তোমার স্বামী, আর স্বামীর সাথে এইভাবে বেয়াদবের মতো কথা বলে কেউ? আপনি আমার স্বামী? এই কথাটা বলতে একবারও আপনার লজ্জা করলো না? কোন সাহসে আপনাকে আমার স্বামী দাবি করছেন? রেজিস্ট্রি করার আগে আমার মত জানতে চেয়েছেন আপনি? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। আপনাকে আমার একটুও পছন্দ হয় না।
তারপরও নিজের মনের সাথে কত যুদ্ধ করে যে আপনাকে বিয়ে করেছি তা কি আপনি জানেন? আমি তো ইচ্ছে করে তোমার মত জানতে চাইনি, কারণ আমি জানি তুমি কখনো আমাকে বিয়ে করতে রাজি হবে না। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে আমি আমার বউ করব। আর আজকে নানু যখন আমাদের বিয়ের কথা বললো তখন তো আমি আকাশে উঠতেছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো? না, আমি জানি না। যদি আপনি একটু কষ্ট করে বলতেন। এমনিতে তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু আমাদের পরিবারের সবাই চেয়েছে যে তোমার আর আমার বিয়েটা হোক, তাই আমি কোনো ডিসিশন ছাড়াই তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। হ্যাঁ, আসছে। পরিবারের সবাই চায় বলেই কি আপনি বিয়ে করতে রাজি হয়ে যাবেন? আপনি একবার আমাকে সাইডে নিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করতে পারতেন। জিজ্ঞেস করলে কি হতো? যদি আমাকে একবার জিজ্ঞেস করতেন তাহলে আজকে আপনাকে এই দিনটা দেখতে হতো না। একবার বলছি না, আমি চেয়েছিলাম যাতে আমাদের বিয়েটা হয়, তাই আমি আর তোমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি। আপনি এইটা কি বললেন? এই যে বউ, শোনো, এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা। আর এইসব আপনি টাপনি বাদ দাও তো। আপনি ডাকটা কেমন যেন পর পর লাগে। আর এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই তুমি আমার আপন মানুষ, আর আপন মানুষের মুখে আপনি ডাক মানায় না। না, আমি আপনাকে আপনি করেই বলবো। আর আমি আপনার আপন মানুষ হতে চাই না, আমি পরই থাকতে চাই। তুমি চাইলেও তো আর পর থাকতে পারবে না, কারণ তুমি অলরেডি আপন মানুষ হয়ে গেছো। এই, আপনি এই রুম থেকে জানতো, আপনাকে আমার অসহ্য লাগছে। কি বললে? এই কথা বলে নিহান আমার দিকে এগিয়ে আসলো। নিহানকে এগিয়ে আসতে দেখে আমি পিছিয়ে গেলাম। নিহান আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি এক পা করে পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে খাটের কোণার সাথে আমার পা আটকে যাওয়ায় আমি খাটের উপরে পড়ে গেলাম। নিহান খাটের উপরে উঠে আমার হাত বিছানার সাথে চেপে ধরলো। আমি নিহানের কাছ থেকে সারা পাওয়ার জন্য ছটফট করছি, কিন্তু ওর শক্তির সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না আমি। নিহান আমার হাত চেপে ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই নিহান, আমার হাত ছাড়েন প্লিজ, ব্যথা লাগছে আমার। আর তাড়াতাড়ি আমার উপর থেকে সরেন, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। যদি না সারি তাহলে কি খারাপ হবে শুনি? আপনি এখন আমার উপর থেকে না সরলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? আচ্ছা করো, কিন্তু চিৎকার করে কি কথা বলবে? আমাকে বাঁচাও, আমার স্বামী আমাকে বিছানার সাথে চেপে ধরে আদর করছে, এসব বলতে কি তোমার লজ্জা করবে না? আপনার লজ্জা আর আদরের গোষ্ঠী মারি। আর এইবার কিন্তু আমি সত্যি সত্যি নানুকে ডাক দিব। আর আপনার লজ্জা করে না আমার মধ্যে একটা পিচ্চি মেয়ের উপরে এভাবে নির্যাতন করতে? নানুকে ডাকবা? আচ্ছা পালে ডাকো তো। আর কি বলবে? তুমি পিচ্ছি মেয়ে? অনেক মজার জোক ছিল কিন্তু এইটা। আমি আর কোনো কথা না বলে কয়েক সেকেন্ড রিল্যাক্সে শ্বাস নিয়ে অনেক জোরে চিৎকার করলাম, নানু! আমি ডাক দিয়েছি, কিন্তু আমার মুখ থেকে শব্দ বাইরে বের হতে দিল না ওই শয়তান বজ্জাত কুত্তা বিলাইটা। আমি দাদু বলে চিৎকার দেওয়ার সাথে সাথে নিহান আমার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে ফেললো। আমি নিহানের হাত থেকে সারা পাওয়ার জন্য যতই ছটফট করছি, নিহান ততই আমাকে আরো শক্ত করে ধরে রাখছে। তাই ছটফটানি কমিয়ে দিলাম। আমি মনে মনে নিহানের 14 গোষ্ঠী উদ্ধার করছি, আর নিহানকে ইচ্ছে মতো গালি দিচ্ছি। আজকে শুধু একবার নিহানের হাত থেকে ছাড়া পাই, তারপরে ওকে দেখাবো মজা। ও তো আমাকে চেনে না। আজকে ব্যাটাকে বুঝাবো কত ধানে যে কত চাল। কিছুক্ষণ পরে নিহান আমার ঠোঁট ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এই মেয়ে, তুমি ব্যাকেল নাকি? স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তের সময় কেউ কি দাদুকে ডাক দেয়? তুই খালি একবার আমাকে ছাড়, তারপর দেখ আমি তোর কি অবস্থা করি। আজকে যদি আমি তোর মাথা না ফাটাইছি তাহলে আমার নাম তানহা না। তোমার তো সাহস কম না? তুমি আমাকে তুই করে বলছো, আর তুমি তো এখন সত্যি সত্যি এখন টানহা না। তুমি এখন থেকে আমার বউ, মানে মিসেস নিহান চৌধুরী। এই যে, এসব পরে দেখা যাবে। আপনি এখন আমাকে ছাড়বেন কিনা বলেন। তোমাকে ছাড়লেই তো তুমি আবার আমার সাথে দুষ্টুমি করা শুরু করে দিবা। তার থেকে ভালো তোমাকে ধরে রাখি। দেখেন নিহান, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর এখন আমাকে না ছাড়লে আপনার ভালো হবে না বলে দিলাম। কি খারাপ হবে শুনি? আম্মু! ওই, তুমি খালামাকে ডাকছো কেন? যদি তোমার মুখ দিয়ে আরেকটা শব্দ বের হয় তাহলে কিন্তু তোমার ঠোঁটে উম্মা দিব। আমি কিছু বলতে যাব তার আগে বাহির থেকে আনহা দরজায় নক করে বলতে লাগলো, নিহান ভাইয়া, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। আর তুমি নাকি বাসায় চলে যাবা, তাই তোমাকে তাড়াতাড়ি নিচে আসতে বলেছে বড় ফুপি। তুমি যাও, আমি এখনই আসছি। আচ্ছা।
বলেই মনে হয় আনহা চলে গেল। দরজাটা চাপানো, তাই আমি দেখতে পাইনি। আর নিহান আনহার সাথে কথা বলার সময় আমার মুখে ওর হাত দিয়ে চেপে ধরেছিল, তাই আনহাকে কিছু বলতে পারিনি। আনহার সাথে কথা বলা শেষ করে নিহান আমার মুখের উপর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করলো, শোনো বউ, তোমাকে এখন আর আগের মতো থাকলে চলবে না। তোমার মনে রাখতে হবে তুমি এখন বিবাহিত। আর হ্যাঁ, আমি তোমাকে একটু পরেই ফোন করব। আমার ফোন রিসিভ করবে কিন্তু, আর যদি রিসিভ না করো তাহলে কিন্তু বাসায় এসে তোমাকে সাহায্য করব। আর কয়েকদিন পর থেকে তুমি তো আমার সাথে থাকবা, তাই এই কয়েকদিন ভালো মতো রান্না করা শিখে নাও। আর হ্যাঁ, তোমার এই বাচ্চা অভ্যাসটা যাতে সব সময় থাকে। তোমার এই বাচ্চা মেয়েগুলো আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে এখন আমি যাই। আর তুমি যদি চাও তাহলে আজকের রাতটা তোমার সাথে থেকে যেতে পারি। নিহানের কথা শুনে আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কোনো কথা বললাম না। নিহান আমাকে ছেড়ে দিয়ে উঠে চলে গেল। নিহান রুম থেকে বের হওয়ার আগে পেছন ফিরে আমাকে একটা ফ্লাইং কিস করলো। এটা দেখে আমার শরীরটা রাগে জ্বলে উঠল। আমি হাত বাড়িয়ে একটা চিরুনি পেলাম, ওটা হাতে নিয়ে ছুঁড়ে মারলাম নিহানের দিকে, কিন্তু ওর গায়ে লেগে চিরুনিটা ফ্লোরে পড়ে গেল। আমি নিহানকে মারার জন্য আরও কিছু খুঁজতে লাগলাম। এটা দেখে নিহান তাড়াতাড়ি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণের ঘটনার কথা মনে পড়তে আমার শরীরে 1000 ভোল্টের রাগ উঠে গেল। আম্মুর আর নানুর উপরে সবচেয়ে বেশি রাগ উঠছে। আজকে তাদের জন্যই আমাকে এমন বজ্জাত আর টেবিল মার্কা ছেলেকে বিয়ে করতে হয়েছে। তাদের কি খুব প্রয়োজন ছিল আমাকে নিহানের সাথে বিয়ে দেওয়ার? বিয়ে যখন হয়ে গেছে তখন তো ওকে আমার বর মানতেই হবে। বজ্জাতটাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন আমার নাম মনে রাখবে। আমাকে বিয়ে করার শখ একদম মিটিয়ে দেব। কথাগুলো ভেবেই আমিও ওই ঢেবিলটার মতো একটা হাসি দিলাম। নিহান রাতের খাবার খেয়ে সবার সাথে কথা বলে চলে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। নানুদের বাসার ছাদটা অনেক সুন্দর, চারিদিকে টবের ভেতরে ফুল গাছ লাগানো আর রঙিন লাইট দিয়ে চারপাশ আলোকিত করা। আমি ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিলাম। আম্মুর সময় আম্মু নিচ থেকে ডাক দিল ডিনার করার জন্য। সবাই ডিনার করে ফেলেছে, তাই আমি একা বসে খাচ্ছি। আর আমার যা লাগছে আম্মু এনে দিয়ে যাচ্ছে, আমি খাচ্ছি। এমন সময় হঠাৎ করে আম্মুর ফোনটা বেজে উঠলো টেবিলের উপরে। ফোনটা আমি হাতে নিয়ে দেখি আন্নুর নাম্বার থেকে ফোন এসেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমি নিহান বলছি। ওই মেয়ে, তোমার ফোন কোথায়? জানো আমি কতগুলো ফোন করেছি। সরি, আমি তো ফোনটা আনহার রুমে রেখে ডিনার করতে চলে এসেছি। আচ্ছা, খাওয়া শেষ করে রুমে গিয়ে আমাকে কল ব্যাক করো, বুঝছো? বুঝেছি বলেই ফোনটা কেটে দিয়ে আবার খাওয়া শুরু করলাম। আমি খাওয়া শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো মিসড কল এসেছে, আর সবগুলোই নিহানের ফোন। আমি নিহানকে কল ব্যাক করলাম। নিহান ফোনটা রিসিভ করেই আমাকে বলতে শুরু করলো, এই যে মিস তানহা, তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু বলবা? তোমাকে আমি কতগুলো কল করেছি, তুমি একটা কল রিসিভ করনি। আবার খালামণির ফোনে কল করে তারপর তোমার সাথে কথা বলতে হলো কেন? তোমাকে তো আমি আসার সময় বলে এসেছিলাম তোমার ফোন সবসময় তোমার কাছে রাখবা, আমি একটু পরে ফোন করব। তাহলে তুমি আমার কথাটা শুনলো না কেন? ওই চুপ করেন, আমি আপনার কথা শুনে চলবো কেন? আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। এখন থেকে তো আপনার ফোন আর রিসিভও করব না। দেখি আপনি কি করতে পারেন। এখন রাখি। ওই শোনো, তুমি যদি এখন ফোনটা কাটো তাহলে আমি সত্যি সত্যি এখন তোমার কাছে চলে আসবো। পরে কিন্তু দূরে সরতে পারবে না। আর তোমাকে না আমি একবার বলেছি আমার সাথে এইভাবে কথা বলবে না। তুমি তো জানো আমার সাথে এইভাবে কথা বলে আমার অনেক খারাপ লাগে। আপনার খারাপ ভালো দিয়ে আমি কি করব? আর আপনি প্লিজ এসব ন্যাকামি বন্ধ করবেন, আমার আর ভালো লাগছে না। আচ্ছা, তখন ফোন করেছিলেন কেন সেটা তো বললেন না। আমার নতুন বউটার সাথে একটু রোমান্টিকভাবে কথা বলতে চাচ্ছিল মন, তাই ফোন করছিলাম। আপনার সাথে এইসব রোমান্টিক কথাবার্তা বলার কোনো ইচ্ছে আমার নেই। আর আপনার সাথে এখন আজেরা প্যাচাল পাড়ারও সময় নাই আমার। আমি এখন ঘুমাবো। বাই। ওই এত ভাব দেখাও কেন? আমার একটু ভাব বেশি তো, তাই আপনাকে দেখাই একটু কমাইতেছি। আল্লাহ তোমার বাঁচাইছে, তুমি এখন আমার সামনে নাই। আর শোনো, তুমি আমাকে হুদাই ভুল বুঝতেছো। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই বলছি কি এই বিয়েটা মেনে নিলে হয় না? না, হয় না। আর প্লিজ এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি কি ভেবেছেন আমি আপনাকে বিয়ে করছি বলে কি আপনি আমার উপর অধিকার খাটাবেন? সেটা কখনোই হবে না। আমি শুধুমাত্র আম্মু আর নানুর কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছি। না হলে আপনার মতো একটা মানুষকে আমি কখনোই বিয়ে করতে রাজি হতাম না। আর শোনেন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না।
আর কখনো মানবও না। তাই বলছি, আপনি কখনো আমার উপর জোর খাটাতে আসবেন না। তোমার এইসব জ্ঞান তুমি তোমার কাছে রাখো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, পরে আমিও দেখবো তুমি কি করে আমাকে স্বামী হিসেবে না মানো। বাই, এখন ঘুমাবো। বলেই নিহান ফোনটা কেটে দিল। নিহান ফোন কেটে দেওয়ার পরে আমি বিছানায় শুয়ে ফোন টিপছিলাম। একটু পরেই আনহা রুমে আসলো। রুমে এসেই, এই যে তানহাপু, তুমি তো এখন আমার ভাবি হয়ে গেছো। হোপ, কিসের ভাবি? তুই না আমার মামাতো বোন, আর আমি না তোর ফুপাতো বোন। সো আমাকে ভাবি রাখবি না। তুই যদি আমাকে আপু ছাড়া অন্য কিছু ডাকিস, তাহলে দেখিস তোর 12টা বাজামু। আরে, আমি তো তোমার সাথে একটু মজা করলাম। তোমার মতো একটা লক্ষ্মী বোনকে আমি কি করে ভাবি ডাকতে পারি বলো? আচ্ছা শোনো, কালকে সকালে কিন্তু রেডি হয়ে থেকো, আমরা সবাই মিলে শপিংয়ে যাব। আর ছোট পুপি, তোমাকে এই কথা বলার জন্যই তো আমাকে পাঠালো। কিসের শপিং রে? তোমার আর নিহান ভাইয়ের বিয়ের শপিং। তোমাদের বিয়ে তো সামনের সপ্তাহে, আর মাত্র 3-4 দিন বাকি। তাই আমরা সবাই কালকে সকালেই শপিংয়ে যাব। কালকে আমি তোমাদের সাথে যাব না। আপু, তুমি না গেলে কি করে হবে? আর তুমিই তো সবকিছু পছন্দ করে কিনবে। আর সকালে রেডি হয়ে থেকো, নিহান ভাই আসলেই আমরা বেরিয়ে যাব। নিহান গেলে তো আমি আরও আগে যাব না। আপু, তুমি ভাইয়ের সাথে এরকম কেন করছো? দাদু তো আমাদের বলেছে ভাইয়া নাকি অনেক ভালো। তাহলে তুমি ভাইয়াকে মানতে পারছো না কেন? কচু ভালো, তুই জানিস? ওই বজ্জাত নিহানটা আমাকে দিয়ে অফিসের সব কাজ করায়, আর সারাদিনই আমার উপর রাগ দেখাবে। এত রাগী একটা ছেলে আমার স্বামী, এটা ভাবলেই আমার শরীর শিউরে ওঠে। আপু, বিয়ের পর তুমি ভাইয়ের উপর এইসব কিছুর প্রতিশোধ নিবা? নাটকের ভিতরে দেখো না, বিয়ের পর মেয়েদের কত পাওয়ার হয়ে যায়। আচ্ছা শোনো না, প্লিজ কালকে আমাদের সাথে শপিংয়ে চলো না, অনেক মজা হবে। ঠিক আছে, যাব। এই তো আমার লক্ষ্মী আপু, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। হয়েছে, আর পাম দিতে হবে না। আপু, তুমি এমন করে বলতে পারলা? আচ্ছা আর একটা কথা, হুম।